তো সকলকে ওয়েলকাম আমাদের আজকের ডে 1 এর ক্লাস সেন্ট্রাল ট্রেড। শুনলে একটা কিরকম ভারী ভারী শব্দ, জানো? সেন্ট্রাল শব্দটা শুনলে আমাদের একটু ভয় লাগে, যেহেতু অল ইন্ডিয়া বেসিস এক্সাম, সিটেট, সেন্ট্রাল ট্রেড, নেট, এই ধরনের পরীক্ষাগুলো শুনলেই প্রথমেই মনের মধ্যে একটা ভীতি বা ভয়ের সৃষ্টি হয় যে তাই তো পুরোটা তো ইংলিশ ভার্সন, আমি পারবো তো? ইংরাজি তো ভালো পারি না, তার জন্যই তো অন্য সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছি। আবার এই পরীক্ষাটা পুরো ইংলিশ ভার্সনের পরীক্ষা, ইংলিশে পরীক্ষা দিতে হবে, তো আমি পারবো তো? এই মনের মধ্যে একটা দ্বন্দ্ব বা কনফিউশন থাকে, যে কারণে আমরা 1 উইক তোমাদের একটা ফ্রি সেশনের আয়োজন করেছি, যাতে করে তোমরা ক্লাসটা বুঝে নিতে পারো যে কিরকম ক্লাস হবে, বা অ্যাকচুয়ালি কি ইংলিশ জানার প্রয়োজন আছে সিটেট পাস করার জন্য? এটা কি ইংলিশের ক্লাস, নাকি ইংলিশ না জেনেও আমি সিটেট পাস করতে পারবো? এই যে কনফিউশন রয়েছে সেটা দূর করার জন্যই মূলত এই 1 উইক ক্লাসটা তোমাদের দেওয়া হবে। আজকের যে আমাদের ক্লাসটা রয়েছে, আমি কোনো থিওরি আলোচনা করবো না এই ক্লাসে, কোনো নোটস দেবো না আজকের ক্লাসে। আমি সরাসরি সেন্ট্রাল টেটের প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। কোনো সিটের সম্পর্কে অনেকে আছো যাদের কোনো আইডিয়া নেই, একদম জিরো, সেখান থেকে শুরু করছি আজকে। কোনো থিওরির কথা বলবো না, কোনো ধারণা কনসেপ্ট কিছু শেখাবো না, জাস্ট আমি ফ্ল্যাট সিটেটের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে দেবো। তোমরা দেখে নাও যে প্রশ্নগুলো জেনারেল কনসেপ্ট থেকে, বেসিক আইডিয়া থেকে সলভ করা যাচ্ছে কি যাচ্ছে না, এবং যদি না যায় কি রকম শর্টকাট ওয়েতে, কোনো থিওরি না জেনেও কিভাবে কোনো শর্টকাট ওয়ে ইউজ করে, কি স্ট্র্যাটেজি ইউজ করলে সেই প্রশ্নগুলোর উত্তর সহজে আমরা আইডেন্টিফাই করে নিতে পারবো, সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো চলো, প্রথম প্রশ্ন আমাদের দেখে নাও স্ক্রিনে। যেহেতু এই সিটেটের পরীক্ষা বা টেট পরীক্ষা মূলত আমাদের টিচার হওয়ার জন্য, এই যে পরীক্ষাগুলো আমরা দিই এগুলো মূলত টিচার হওয়ার জন্য। তো সেই টিচারের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, একজন টিচার হওয়ার জন্য কি কি এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে, সেই রিলেটেড সিটেটের প্রিভিয়াস ইয়ারগুলোতে যা যা প্রশ্ন এসেছে সবগুলোকে এক জায়গায় কালেক্ট করা আছে, সেগুলোকে আমি দিয়েছি, সেগুলো আমরা এখন সলভ করার চেষ্টা করব আমাদের বেসিক আইডিয়া থেকে। তার সাথে আমি কিছু টিপস দিয়ে দেবো যে কিভাবে সলভ করা যেতে পারে। তো স্ক্রিনে প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং কোয়ালিটিজ ইজ মোস্ট এসেনশিয়াল ফর এ টিচার? প্রশ্নটা পড়তে জানতে হবে প্রথম কথা আমাদেরকে। প্রশ্নটা আরেকবার পড়ি। হুইচ অফ দ্য ফলোইং কোয়ালিটিজ, তার মানে নিচে অনেকগুলো কোয়ালিটিজ দেওয়া আছে, 1 2 3 4 চারটে কোয়ালিটিজ দেওয়া আছে। হুইচ ওয়ান ইজ মোস্ট এসেনশিয়াল, শব্দটা দেখতে হবে, নট এসেনশিয়াল বলেছে, হুইচ ওয়ান ইজ মোস্ট এসেনশিয়াল, তার মানে মোস্ট একটাই হতে পারে, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা আছে, এটুকু আমরা বুঝি। মোস্ট এসেনশিয়াল একটাই হতে পারে, একাধিক হবে না উত্তরে। এবং সিঙ্গুলারে জানতে চেয়েছে প্রশ্নটা, তার মানে একটা যে কোনো অপশনকে আমাকে বেছে নিতে হবে, একদম ক্লিয়ার। তার মানে এই যে চারটে অপশন দেওয়া রয়েছে তার মধ্যে দেখা যেতে পারে দুটো ঠিক, তিনটে ঠিক, এমনকি চারটাও ঠিক হতে পারে, কিন্তু আমাকে বেছে নিতে হবে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কারণ প্রশ্নটাতেই বলেছে মোস্ট এসেনশিয়াল ফর এ টিচার। নাম্বার 1 কি বলছে? হি শুড বি এ লার্নেড পারসন। একজন টিচার একজন লার্নেড পারসন হবেন, শিক্ষিত ব্যক্তি হবেন। খুব সুন্দর কথা বলেছে, একদম সঠিক কথা বলা আছে, ভুল তো কিছু নেই এটার মধ্যে। হি শুড বি এ ওয়েল ড্রেসড পারসন। দেখো এই কথাটাও ঠিক, একজন টিচার হতে গেলে ওনাকে ভালো মতো পোশাক পরে যেতে হবে। যে কোনো ধরনের পোশাক পরে তো যাওয়া যাবে না, টিচারের জন্য একটা ফর্মাল পোশাক রয়েছে, যদিও টিচারের কোনো ড্রেস কোড হয় না, বিভিন্ন প্রফেশনের কিন্তু ড্রেস কোড। তুমি ডাক্তার হতে যাবে তার ড্রেস কোড রয়েছে, তুমি পুলিশ হতে যাবে তার ড্রেস কোড রয়েছে, তুমি উকিল হতে যাবে তার ড্রেস কোড রয়েছে। বাট টিচিং প্রফেশনটা বা টিচার যেহেতু সব প্রফেশনের মাথায় বসে থাকেন, যে কোনো প্রফেশনের যিনি হেড, যিনি টপে থাকেন, তিনি কিন্তু একজন টিচার। সেই জন্য টিচারের জন্য কোথাও কিন্তু কোনো ড্রেস কোড অফিসিয়ালি বলা নেই, কিন্তু তা সত্ত্বেও এটা মার্জিত পোশাক আমাদেরকে পরে যেতে হয়, ভালো পোশাক পরে যেতে হয়। তাহলে এই কথাটার মধ্যেও কোনো ভুল নেই, এটাও সঠিক। হি শুড হ্যাভ পেশেন্স, ওনার ধৈর্য থাকবে, এই কথাটাও ভালো কথা। হি শুড বি অ্যান এক্সপার্ট ইন হিজ সাবজেক্ট, তিনি তার বিষয়ে অবশ্যই কিন্তু এক্সপার্ট হবেন, একজন জ্ঞানী বা দক্ষ ব্যক্তি হবেন। তাহলে দেখো এই যে চারটা অপশন দেওয়া রয়েছে, চারটাই ঠিক। এখানে তো মজার ব্যাপার, কোনো অল দা অ্যাবাব বলে অপশন নেই। যদি এমন থাকতো এ বি সি দেওয়ার পর ডি এ বলতো অল দা অ্যাবাব, তাহলে তো আমি মনের আনন্দে ডিটা টিক করে দিয়ে বেরিয়ে যেতাম। কিন্তু প্রশ্নে দেখা গেল চারটে অপশনই সঠিক। লার্নেড পারসন সেটাও সঠিক, ওয়েল ড্রেসড পারসন সেটাও সঠিক, পেশেন্স থাকার কথা বলেছে সেটাও সঠিক, সাবজেক্ট এক্সপার্ট হবেন সেটাও সঠিক। কিন্তু প্রশ্ন আমাকে বলেছে যে যে কোনো একটাকে বের করতে হবে, হুইচ ইজ
most essential for a teacher. That means we have to find out the most appropriate one. এখানে আমাদের যেটা জানতে হবে যে চারটা অপশনের মধ্যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফাইন্ড আউট করার রুলসটা কি রয়েছে, নিয়মটা কি রয়েছে। তখন আমাদের করতে হয় কি, এটা সিকোয়েন্স মেনটেন করতে হয়, একটা সিকোয়েন্স করতে হবে যে এই সিকোয়েন্সে অর্ডারে আমার প্রশ্নের উত্তরটা হবে। কিরকম ব্যাপারটা দেখো, এই যে ওয়েল ড্রেসড পার্সন বলা হলো, এটা একটা বাহ্যিক বিষয়, ততটাও এসেন্সিয়াল কিন্তু নয়, এটা বাহ্যিক ব্যাপার, ড্রেস কোড। এমন বহু টিচারকে আমরা দেখেছি খুব সাদামাটা পোশাক পরেও কিন্তু যান, ওয়েল ড্রেসড হলে ভালো, কিন্তু বিরাট এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কিন্তু নয়, না হলেও কিন্তু ব্যতিক্রম আমরা দেখতে পাই, খুব সাদামাটা পোশাকের টিচারও কিন্তু আমরা দেখতে পাই, রাইট। এতে বলছে হি শুড বি এ লার্নেড পার্সন, জ্ঞানী ব্যক্তি তিনি অবশ্যই হবেন। এই যে জ্ঞান, এই যে লার্নেড বা নলেজেবল, তার সাথে রিলেটেড একটা শব্দ হচ্ছে সাবজেক্ট, এই শব্দগুলোর ওয়েটেজ ভ্যালু একটু কম। পেডাগজিতে বলা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড রয়েছে, যেমন এক্সাম, যেমন সিলেবাস, যেমন টেক্সট বুক, যেমন সাবজেক্ট, যেমন নলেজ, এই যে টার্মগুলো রয়েছে, এগুলোর পেডাগজির ক্ষেত্রে এই টার্মগুলো একটু লো মেরিটেড টার্ম। এই যে টার্মগুলো রয়েছে, এগুলোর মেরিটটা অনেক লো, লো মেরিটের। টিচার হতে গেলে জ্ঞানী হতে হবে, টিচার হতে গেলে বিষয়ের জ্ঞান থাকতে হবে, এগুলো সেকেন্ডারি কনসেপ্ট। প্রাইমারি কনসেপ্ট নাওএডেজ, দ্যাট ইজ হি শুড হ্যাভ পেশেন্স। স্মৃতি উত্তর দিয়েছ যে পেশেন্স থাকতে হবে, একদমই সঠিক, পেশেন্স থাকতে হবে। ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা টিচার হওয়ার, সেটা হচ্ছে পেশেন্স থাকতে হবে টিচারের মধ্যে। ধৈর্য না থাকলে টিচার হয়ে যাবে না। কেন কি, বর্তমান যে ক্লাসরুম, সেখানে স্টুডেন্টরা অনেক অ্যাডভান্স, ক্লাসরুমের বেশ কিছু লিমিটেশনস চলে এসছে, অনেক রেস্ট্রিকশন টিচারের উপর দেওয়া হয়েছে, কোনো পানিশমেন্টের স্কোপ নেই, কোথাও জোরে কথা বলার স্কোপ নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে টিচারের পক্ষে কিন্তু ক্লাসটাকে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হয়ে, মানে ডিফিকাল্ট ম্যাটার এখনকার দিনে, খুব ডিফিকাল্ট। সেই জায়গা থেকে তুমি ধৈর্য হারিয়ে ফেলো, তাহলে কিন্তু তুমি গুড টিচার হতে পারবে না। এটাই এসেন্সিয়াল ক্রাইটেরিয়া। ফার্স্ট, ইউ শুড হ্যাভ এনাফ পেশেন্স। অনেকটা ধৈর্য থাকতে হবে তোমার ক্লাস নিতে গেলে, কারণ একটা ক্লাসে মাল্টিপল স্টুডেন্ট থাকবে, আমরা কিছুক্ষণ পরেই প্রশ্ন পাবো, দেখবো ক্লাসে ছেলেমেয়েরা বিরক্ত করে দেবে, তোমাকে নাজেহাল করে ছেড়ে দেবে, কিন্তু ইউ শুড হ্যাভ পেশেন্স। ধৈর্য ছাড়া 40টা মিনিট তুমি পার করে আসতে পারবে না। এটা কোনো ন্যাচারাল ক্লাস, নর্মাল ক্লাস বা অ্যাবনর্মাল ক্লাস নয় যে সবাই চুপচাপ বসে থাকবে আর তোমার কথা মন দিয়ে শুনবে। ক্লাস মানে ছেলেমেয়েরা বদমাইশি করবে, গোলমাল করবে, অমনোযোগী হবে, তাদের অ্যাটেনশন বারবার নষ্ট হয়ে যাবে, ফ্লাকচুয়েট করবে, এটা নর্মাল। বাট অ্যাজ এ টিচার ইউ শুড হ্যাভ পেশেন্স। দেন সেকেন্ড ক্রাইটেরিয়া, যেটা পেশেন্স যখন তোমার থাকলো, দেন ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান অ্যাটমসফিয়ার। ফার্স্ট তোমার দরকার সেটা হচ্ছে পেশেন্স। এই পেশেন্স নিয়ে নেক্সট কি করবে, ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট। কিরকম এনভায়রনমেন্ট, লার্নার সেন্ট্রিক এনভায়রনমেন্ট, বা আমরা বলবো ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট। ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট। থার্ড কাজ হচ্ছে টিচিং। তাহলে তোমার এই যে নলেজেবল পারসন, সেটা কোথায় কাজে লাগবে, ডিউরিং টিচিং। সাবজেক্টে এনাফ নলেজ কোথায় কাজে লাগবে, ডিউরিং টিচিং। বাট ফর ফার্স্ট টু ক্রাইটেরিয়া, নাম্বার ওয়ান পেশেন্স, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান অ্যাটমসফিয়ার। এর জন্য না ওয়েল ড্রেস পার্সনকে লাগে, না সাবজেক্টের এক্সপার্টকে লাগে, না লার্নার পার্সনকে লাগে। ফার্স্ট এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে গিয়ে তুমি টিচিং করতে পারবে, রাইট। এটা মাথায় রাখতে হবে। এবার দেখা গেল সি অপশনটা নেই পরীক্ষাতে, ইউ শুড হ্যাভ পেশেন্স অপশনটাই নেই, তার জায়গায় সি এর জায়গায় ডি দিয়েছে, ডিটাকে সি এ তুলে দিয়েছে, হি শুড বি অ্যান এক্সপার্ট ইন হিজ সাবজেক্ট। সেক্ষেত্রে আমি সাবজেক্ট এক্সপার্টটাকে নেবো, লার্নার পার্সনের থেকে আরো স্পেসিফিক এটা, কারণ সাবজেক্ট এক্সপার্ট, তুমি প্রচুর জ্ঞানী, জেনে লাভ নেই, তুমি যে বিষয় পড়াবে সেই বিষয়ে তোমার যথেষ্ট জ্ঞান আছে তো, এটা আরো মোর স্পেসিফিক। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু চুজ অপশন ডি। ক্লিয়ার। ফলে সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, কোন অপশনটা দিয়েছি, মুখস্থ করে গেলে ডাহা ফেল পেডাগজিতে। তোমাকে বুঝতে হবে কি অপশন দিয়েছে, সেই অপশনগুলোর মধ্যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা র্যাঙ্ক কতটা। ক্লিয়ার।
রেজ হ্যান্ড করবে, জাস্ট ক্লিয়ার হয়ে গেল। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? কেন আমি নিলাম হি শুড হ্যাভ পেশেন্স? তার একটাই কারণ, ফার্স্ট পেশেন্স। সেই পেশেন্স রেখে তোমাকে যেটা করতে হবে, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, একটা ফ্রি এনভায়রনমেন্ট, একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট। তারপর কি করতে হবে, সেখানে গিয়ে তোমাকে ইন্টারাকশনের মাধ্যমে টিচিং দিতে হবে। সেই টিচিং দিতে গিয়ে তুমি সাবজেক্টের নলেজ, সাবজেক্টে কতটা এক্সপার্ট, এই ম্যাটারগুলো কাজ করবে, রাইট? সেই জন্য কিন্তু এই ক্ষেত্রে আমরা অপশন সিটাকে চুজ করলাম, হি শুড হ্যাভ পেশেন্স। কারণ বাচ্চাদের পড়ানো বলা হয় সব থেকে টাফ, বড়দের থেকেও বাচ্চাদের পড়ানো খুব টাফ, কারণ বাচ্চারা খুব তাড়াতাড়ি অমনোযোগী হয় ক্লাসে। যার জন্য টিচারকে অনেক বেশি ধৈর্যশীল হতে হয়, অনেক বেশি ধৈর্য না রাখলে কিন্তু বাচ্চাদের ক্লাস কন্টিনিউ করা যাবে না, অধৈর্য হলে বাচ্চাদেরকে ডিল করা যাবে না, এটা কিন্তু বলা হয় হি শুড হ্যাভ পেশেন্স। কাম টু সেকেন্ড কোশ্চেন। দেখো পরেরটা ঠিক আগের প্রশ্ন থেকে, দ্য এসেন্স অফ অ্যান ইফেক্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ। ইফেক্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, এই যে টার্মটা পেলে ইফেক্টিভ, খাতা পেন নিয়ে যদি বসেছো তাহলে এটা নোট করো, ইফেক্টিভ। এটা খুব একটা ইম্পর্টেন্ট টার্ম ফর পেডাগজি, ইফেক্টিভ বা মিনিংফুল, সিগনিফিকেন্ট, একাধিক টার্ম হতে পারে রিলেটেড। ইফেক্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, ক্লাসরুম এনভায়রনমেন্ট আমি আগেরটাতেই বললাম যে একটা ক্লাসরুম এনভায়রনমেন্ট তৈরি করতে হয়েছে, বললাম সেকেন্ড অপশনে ক্লাসরুম এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। সেই ইফেক্টিভ যে ক্লাসরুম এনভায়রনমেন্ট তৈরি করলাম, তারপরের ধাপ কি বললাম, টিচিং। টিচিংটা কিভাবে করতে বলেছি, উত্তর অলরেডি বলে দিয়েছি কিন্তু আমি, যদি মন দিয়ে শুনেছো। দ্য এসেন্স অফ অ্যান ইফেক্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, আমি তো একটা ক্লাসরুম এনভায়রনমেন্ট করলাম, ডেমোক্রেটিক ক্লাসরুম এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছি। সেটাতে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ হবে সেই ক্লাসরুম এনভায়রনমেন্টে? এ ভ্যারাইটি অফ টিচিং এইডস, lively student teacher interaction, pin drop silence or strict discipline। কেন আমি ক্লাসরুমটাকে কেন ইফেক্টিভ এনভায়রনমেন্ট তৈরি করলাম, কেন ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট তৈরি করলাম, তার উদ্দেশ্যটা কি ছিল, জানাও তো দেখি একটু চ্যাট বক্সে চটপট। দ্য এসেন্স অফ অ্যান ইফেক্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট কি হবে, কোনটা হবে? চ্যাট বক্স ইউজ করো, চটপট জানাও এ বি সি ডির মধ্যে কোনটা হবে। বি, বি দেখো অনেকেই কিন্তু তোমরা বি উত্তর দিচ্ছ, তাই না? অনেকেই বি উত্তর দিচ্ছ। মামনি বি বলেছো, পিয়ালি বলেছো, তীর্থা বলেছো, সম্প্রীতি, রাজা, স্মৃতি, পপি, স্যামসুনেয়ার, মাসুমা, রিমা, তাপস, অঞ্জলি, প্রত্যেকেই দেখো তোমরা কিন্তু, ঝুমা, প্রত্যেকেই বলছো বি। কারণ এই যে এনভায়রনমেন্টটা তৈরি করা হয়, কি বললাম, ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট। ডেমোক্রেসি কথার অর্থ কি? ডেমোক্রেসি কথার অর্থ হলো ইউ আর ফ্রি, তাই না? ইউ আর ফ্রি টু স্পিক, ইউ আর ফ্রি টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্সেস, ইউ আর ফ্রি টু আস্ক কোশ্চেন্স, দ্যাটস ওয়াই ইট ইজ ডেমোক্রেটিক। সো অ্যাজ এ টিচার you have to create an environment where the students can freely interact with the teacher, where the students can freely interact with their class friends, right? Previously, during teacher centric approach, the teacher was the only person who can speak in the classroom. Teacher was called the supreme controller of the situation. During teacher centric approach or previous classroom, teacher was called supreme controller, supreme controller of the classroom. Teacher was the only person, the teacher was the only person who can speak in the classroom, and the students or the learners, they were the passive listeners, right? But nowadays it is child centric approach, nowadays it is activity based learning system. So nowadays as a teacher you have to create an environment, an effective classroom environment or democratic classroom environment where the students can freely interact। এই যে ইন্টারেক্ট শব্দটা, এটা অপশনে যেখানে দেখবে সেটাই উত্তর করবে। যদি ইংরেজি মানে বুঝতে না পারো, তাহলে এটা তো বুঝতে পারছো যে ইফেক্টিভ শব্দটা একটা পজিটিভ টার্ম,
এটা বুঝতে কারোর কোনো অসুবিধা নেই, এতদূর পড়াশোনা করে এটুকু বুঝতে পারবে, পুরো সেন্টেন্সের মানে বুঝতে পারবে না, বাট এটা বুঝতে পারছি ইফেক্টিভ শব্দটা পজিটিভ কনসেপ্ট নিয়ে আসে, ইফেক্টিভ। আর তার সাথে আরেকটা পজিটিভ শব্দ হচ্ছে ইন্টারেকশন। প্রশ্নটা যদি পজিটিভ প্রশ্ন হয়, আনসারটা হবে পজিটিভ। প্রশ্নটা যদি নেগেটিভ প্রশ্ন হয়, আনসারটা করতে হবে আমাদের নেগেটিভ, রাইট? প্রশ্নটা যদি পজিটিভ প্রশ্ন হয়, পজিটিভ টার্ম তো দিয়ে দিয়েছি, ইফেক্টিভ ক্লাসরুম বলে দিয়েছে, টার্মটা পজিটিভ দিয়ে দিয়েছে, তাহলে পজিটিভ প্রশ্ন মানে পজিটিভ উত্তর হবে। তোমার টার্ম খুঁজতে হবে, পজিটিভ টার্ম কোথায় আছে? একটা পজিটিভ টার্ম আছে ভ্যারাইটি, এটা পজিটিভ টার্ম। নেগেটিভ বলা আছে পিন ড্রপ সাইলেন্স, মানে স্ট্রিক্ট ডিসিপ্লিন। এই যে আমি বললাম সুপ্রিম কন্ট্রোলার অফ দ্য সিচুয়েশন, তার সাথে এটা যায় পিন ড্রপ সাইলেন্স, একদমই হবে না। স্ট্রিক্ট ডিসিপ্লিন, দেখো এগুলো নেগেটিভ ওয়ার্ডস হবে, এগুলো একদম হবে না, নেগেটিভ টার্ম। প্রশ্নটা তো পজিটিভ প্রশ্ন ছিল, ইফেক্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, ইফেক্টিভ পজিটিভ প্রশ্ন দেওয়া আছে, মানে বোঝার কোনো দরকার নেই। ইফেক্টিভ টার্মটা দেওয়া আছে মানে একটা পজিটিভ কনসেপ্ট দেওয়া আছে। অপশনের মধ্যে কোনগুলো পজিটিভ? পিন ড্রপ সাইলেন্স খুব সোজা ভাষা, প্রত্যেকেই জানি। স্ট্রিক্ট ডিসিপ্লিন সহজেই মানে জানি, এর জন্য বিরাট ইংরেজি সাহিত্য পড়তে হবে না। দুটো অপশন রইলো, এ আর বি এর মধ্যে আমার কনফিউশন। এতে ভ্যারাইটি পেয়েছি, ভ্যারাইটি ওয়ার্ডের মধ্যে একটা ভ্যারাইটি মানে হচ্ছে ফ্লেক্সিবিলিটি, যার ধারণা হচ্ছে নমনীয়। যেখানে ভ্যারাইটি শব্দটা পাবে, খুব পজিটিভ শব্দ ভ্যারাইটিও, কিন্তু ভ্যারাইটি শব্দটা খুব পজিটিভ, দেখবে লেখা থাকে যে কমলা ভ্যারাইটি স্টোরস, ভ্যারাইটি স্টোরস মানে ওই স্টোরে তুমি ভ্যারাইটি আইটেম পাবে। যেখানে ভ্যারাইটি পাবে, যেখানে একাধিক অপশন পাবে, সেটা কিন্তু চাইল্ড সেন্ট্রিক কনসেপ্ট, সেটা কিন্তু পজিটিভ কনসেপ্ট। ভ্যারাইটি রাখতে হবে তোমার পড়ানোর পদ্ধতির মধ্যে, তোমার টিচিং এডস এর মধ্যে, তোমার কথা বলার মধ্যে, তোমার এক্সাম্পল দেওয়ার মধ্যে। সবাই ভ্যারাইটি ডিমান্ড করে। আমি মাঝে মাঝে একটা ফুচকা দোকানের এক্সাম্পল দিই তোমাদের, কেন এত তার কাছে ভিড় হয়? কারণ তার কাছে ভ্যারাইটি ফুচকার টেস্ট রয়েছে। এক ধরনের করলে খদ্দের যাবে না, ভ্যারাইটি রাখলে খদ্দের যাবে। ফলে ভ্যারাইটিটাও কিন্তু পেডাগজি ক্ষেত্রে খুব পজিটিভ টার্ম। তোমার দুটো উত্তর সঠিক হতে পারে, এ ভ্যারাইটি অফ টিচিং এডস, এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ লাইভলি স্টুডেন্ট টিচার ইন্টারাকশন। এবার দেখো, এই দুটোই সঠিক, এই দুটো উত্তরই সঠিক। তোমাকে বাঁচতে হবে যে কোনো একটা। এই যে ভ্যারাইটি অফ টিচিং এডস এর কথা বলা হয়েছে, এটা তো কি? এটা তো মেটেরিয়াল, এটা তো মেটেরিয়াল। আর যেখানে লাইভলি স্টুডেন্ট টিচারের কথা বলা হয়েছে, এই যে স্টুডেন্ট টিচাররা তো কি, লাইভলি এলিমেন্ট তো। তাহলে একটা জড় বস্তুটা বেশি প্রাসঙ্গিক না একটা জীবন্ত প্রাসঙ্গিক? অবশ্যই জীবন্ত ব্যক্তি বেশি প্রাসঙ্গিক হবে, তার জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ হলো আমার কাছে। আমাদের এডুকেশনের 4টে উপাদান রয়েছে। এডুকেশনের আমাদের এডুকেশনের 4টে এলিমেন্ট রয়েছে। নাম্বার 1 লার্নার, বা যেটাকে বলে, যাকে আমরা বলি স্টুডেন্ট। নাম্বার 2 টিচার। নাম্বার 3 কারিকুলাম। এন্ড নাম্বার 4 ক্লাসরুম বা স্কুল বা ইনস্টিটিউশন, রাইট? তার মানে র্যাঙ্কিংটা, এটা আমাদের র্যাঙ্কিং গুলো বললে মনে রাখতে হবে সবসময়। র্যাঙ্কিং এ প্রথমে কে থাকবে? লার্নার বা স্টুডেন্ট, তারপরে টিচার। তো সেই স্টুডেন্ট টিচারের কথাই তো এখানে বলা আছে। তারপরে কারিকুলাম, তারপরে স্কুল। এই কারিকুলাম স্কুল করতে গিয়ে তখন টিচিং এডস এর ব্যাপারটা থাকছে। তাহলে বিটা হলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। যদি বি না থাকতো, তাহলে ভ্যারাইটি অফ টিচিং এডসটাই কিন্তু আমি ব্যবহারটা দেখাতে পারতাম, ভ্যারাইটি অপশনটাকে দেখাতে পারতাম তখন, কারণ সিডি কোনোদিনই হবে না। প্রশ্ন যদি পজিটিভ থাকে, স্ট্রিক্ট ডিসিপ্লিন, পিন ড্রপ, এই দুটোই হচ্ছে টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ। পুরো পেডাগজিতে দুটি কথা, আইদার টিচার সেন্ট্রিক অর চাইল্ড সেন্ট্রিক। যা কিছু টিচার সেন্ট্রিক দ্যাট ইজ নেগেটিভ, যা কিছু চাইল্ড দ্যাট ইজ পজিটিভ। এটা প্রথম বুঝতে হবে। যা কিছু টিচার সেন্ট্রিক দ্যাট ইজ ওল্ড, যা কিছু চাইল্ড সেন্ট্রিক দ্যাট ইজ লেটেস্ট অর নিউ। এই বেসিক কনসেপ্ট তোমার। পেডাগজি চাইবে সবসময় চাইল্ড সেন্ট্রিক উত্তর, তার মানে পজিটিভ উত্তর। যদি এক্সেপশনালি প্রশ্নটা নেগেটিভ হয়ে যায়, পাবো আমরা, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য টিচার সেন্ট্রিক আনসার, otherwise you have to find out the child centric answer, where there is flexibility, where there is scope for interaction, where the learners get the most importance। সেই অপশনগুলো তোমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। লার্নারকে যেভাবেই হোক গুরুত্ব দিতে হবে, সোজা কথা। তোমার পছন্দ হোক বা নাই হোক, টেটের 1 নম্বর পাওয়ার জন্য তোমাকে শিক্ষার্থী কেন্দ্রিক উত্তর করতে হবে, শিক্ষার্থীকেই ভগবানের দূত বলে বেছে নিতে হবে।
চলো 3 নম্বর প্রশ্নটা একটু দেখি। টিচিং এইডস এর কথা একটা আগে পেলাম, সেজন্য টিচিং এইডস এর একটা প্রশ্ন দিয়ে দিলাম। না, হোয়াট ইজ টিচিং এইডস? আগে প্রশ্নও পেলাম একটা টিচিং এইডস নিয়ে প্রশ্ন, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট কিছু হতে পারে টিচিং এইডস। যারা নতুন তারা তার জন্য বলছি, পুরোনো তো জেনেই গেছে অলরেডি। টিচিং এইড কি জিনিস? এটার একাধিক নাম আছে। এর একাধিক নাম, কৃষ্ণের তো 108টা নাম ছিল, এর অতগুলো নেই ঠিকই, কিন্তু রয়েছে, অনেকগুলো নামই রয়েছে। এটাকে বলা হয় টিএলএম, যেটাকে পূর্ণ বাক্যে বলা হয় টিচিং লার্নিং মেটেরিয়াল, টিএলএম। এখন শব্দটা একটু পাল্টে দিয়ে বলা হচ্ছে এলটিএম। একই কথা লিখবো, লার্নিং টিচিং মেটেরিয়াল। বা অনেক সময় এই শব্দটাকে বলা হয় টিএ, নট ডিএ। ডিএ টিএ নয়, টিএ মিনস টিচিং এড। অনেক সময় এটাকে বলা হয় আইএম, ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল। ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল একাধিক নামে ডাকা হতে পারে। মূল যে জিনিসটা সেটা আইদার টিএলএমই বলুক, টিচিং এড সি বলুক, এই টি ফর টিচার and L for learner. Materials which are helpful for both the teacher and the learner. Materials which are helpful for both the teacher and the learner, they are called teaching and learning materials. I think it is clear to you. Materials which are helpful for both the teacher as well as for the learner. এবার টিচার দিয়ে যখন শুরু করছি, তার মানে টিচার সেন্ট্রিক কনসেপ্ট। অতীতে এটাকে বলা হতো টিএলএম, পুরোনো দিন। এখন যেহেতু লার্নার সেন্ট্রিক হয়ে গেছে, র্যাঙ্কিংটাতে কি বলেছি দেখো তো, এই জায়গাতে র্যাঙ্কিংটা কি বললাম, লার্নার তো 1 নম্বরে চলে গেছে, লার্নার পজিশন তো 1 নম্বর হয়ে গেছে, তাহলে টার্মটা যেন চেঞ্জ করে হয়ে গেল লার্নিং টিচিং মেটেরিয়াল, আর কিছুই নেই। তো আমরা ডেফিনেশন যদি বলি, মেটেরিয়ালস হুইচ আর হেল্পফুল ফর বোথ দ্য লার্নার অ্যাজ ওয়েল এজ ফর দ্য টিচার। আগে লার্নারকে গুরুত্ব দাও, পরে টিচারকে দাও, ওই জন্য লার্নিং টিচিং বলা হয়েছে। টিচিং এডস এটা পুরনো ধারণা, টিচার সেন্ট্রিক। এখন লেটেস্ট যে টার্মটা ব্যবহার করছে সেটা হচ্ছে আইএম, ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল, বা অনেক সময় আইএফও বলে, ইনস্ট্রাকশনাল ফেসিলিটিস। আইদার মেটেরিয়াল বা ফেসিলিটিস একই কথা, বিভিন্ন বইতে বা বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন রকম শব্দগুলো আছে। আইএফও অনেক সময় বলতে পারি, এটা হলো ইনস্ট্রাকশনাল, এফ ফর ফেসিলিটিস। যাই হোক না কেন টার্মটা, বিষয়টা হচ্ছে কিছু মেটেরিয়াল, কিছু উপাদান, কিছু জিনিস যেগুলো টিচিং লার্নিং প্রসেসে সাহায্য করে। টিচিং এডস এর উপর তোমাদের আলাদা করে একটা ক্লাস দেওয়া হবে, কারণ এখান থেকে প্রতি বছর 1-2টো প্রশ্ন থাকেই, এত ইম্পর্টেন্ট একটা ইউনিট। একটা মানে 1-2টো ক্লাস তোমাদের শুধু টিচিং এডস এর উপরই করানো হবে। তখন ডিটেলস এর যা থিওরি রয়েছে বা এর যা ইম্পর্টেন্স রয়েছে সেগুলো তখন বলা হবে। এই মুহূর্তে আজকে অত কিছু দরকার নেই, আমরা জটিলে কোথাও যাচ্ছি না, আমাদের কিছুই জানি না, কিন্তু আনসারটা করতে হবে আমাদের। এক্ষেত্রে দেখো টার্মটা কি পেয়েছি, ইফেক্টিভ। তার মানে কিছু টার্ম জেনে গেলে প্রশ্নে রিপিট হবে, আমি পুরোটা কিছু বুঝতে পারছি না, এটা বুঝতে পেরেছি। অ্যান ইফেক্টিভ টিচিং এইডস ইজ ওয়ান। তার মানে পজিটিভ কিছু জানতে চাইছে, একটা ভালো টিচিং এইডসটা কি এটা তো বুঝতে পারছি। টিচিং এইডস এর মানে জানি না, এটা বুঝতে পারছি প্রশ্নটা পজিটিভ প্রশ্ন। টিচিং এইডস সম্পর্কে কিছু ধারণা জানতে, টিচিং এইডস সম্পর্কে আমার ধারণা নেই, কিন্তু টিচিং এইডস এর সম্পর্কে পজিটিভ কথা বলছে, কারণ স্যার বলে দিয়েছেন ইফেক্টিভ টার্মটা হচ্ছে পজিটিভ টার্ম। তার মানে পজিটিভ আনসার আমার খুঁজতে হবে। চলো পজিটিভ কনসেপ্ট খুঁজি। ইজ কালারফুল অ্যান্ড গুড লুকিং, রং বেরঙের হবে, তাই না, দেখতে ভালো হবে, এটা তো পজিটিভ ব্যবহার একটা। কোনো জিনিস যদি রং বেরঙের হয়, দেখতে ভালো হয়, সেটা তো ভালো জিনিস, খারাপ তো নয়। অ্যাক্টিভেট অল ফ্যাকাল্টিজ, অ্যাক্টিভেট করা, অ্যাক্টিভ, অ্যাক্টিভেট, অ্যাক্টিভিটি। অ্যাক্টিভ মানেই পজিটিভ কথা, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ, অ্যাক্টিভেটস, এই টার্মটা খুব পজিটিভ টার্ম, পেডাগজির ক্ষেত্রে খুব পজিটিভ টার্ম অ্যাক্টিভিটি। কারণ বলা হয় অ্যাক্টিভিটি বেসড লার্নিং সিস্টেম। এখন যে এডুকেশন সিস্টেম বা লার্নিং সিস্টেম সেটাকে বলে অ্যাক্টিভিটি বেসড, সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি, অ্যাক্টিভিটি বেসড লার্নিং। যে কারণে বইগুলোতে অ্যাক্টিভিটি ও টার্মটাও ব্যবহার করা হয়। ফলে অ্যাক্টিভ, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভেটস, এই যে টার্মগুলো এগুলো কিন্তু পজিটিভ টার্ম, তাহলে দুটো পজিটিভ পেলাম। ইজ ভিজিবল টু অল স্টুডেন্ট, সবাই যাতে দেখতে পায়। তুমি একটা টিএলএম নিয়ে যাবে,
সেটা সবাইকে দেখতে পেতে হবে, এটাই তো স্বাভাবিক কথা, এটাই তো পজিটিভ জিনিস। টিএলএমটা তো আর আমি একটা ক্লাসে 50 জন বসে আছে, আমি 3 জনের জন্য নিয়ে যাবো বা ফার্স্ট দুটো বেঞ্চের জন্য নিয়ে যাবো, এমনটা তো হবে না। আমাকে পুরো ক্লাসরুমটাকে দেখাতে হবে, এটাও পজিটিভ কথা। ইজি টু প্রিপেয়ার এন্ড ইউজ, সহজে বানানো যাবে এবং সহজে ব্যবহার করা যাবে। দেখা গেল হিমালয় পর্বতমালা পড়াচ্ছ, ভূগোলের স্টুডেন্ট টিচার তুমি, পর্বতমালা পড়াচ্ছ, উদাহরণ হিসাবে হিমালয় পর্বতমালা, তুমি বলে আমি হিমালয়ের একটা টিএলএম বানাবো, দিক করলে কি সেই 100 ফুটের প্রতিমা বানানোর মতো বানিয়ে দিলে, বানানো জটিল, আর ক্লাসরুমে এসে ব্যবহার করতে পারলে না, অমন করলে হবে না। ইজি টু প্রিপেয়ার এন্ড ইজি টু ইউজ, সহজে বানাতে পারবে, সহজেই তৈরি করতে পারবে, চারটা অপশনই সঠিক। পরীক্ষাটা কখন টাফ হয়ে যায়, যখন চারটা উত্তর সঠিক হয়ে যায়। যদি এমনটা হতো একটা ঠিক বাকি তিনটে ভুল, তুমি কিন্তু সহজে ঠিকটা বার করতে পারবে। where all the four options are right, then it is very difficult for you to identify which one is the most appropriate. আমি তো চারটা অপশন নিতে পারবো না, একটাতেই সঠিক। সেক্ষেত্রে আমাকে টার্মের উপর ডিপেন্ড করতে হবে, সেক্ষেত্রে কোনো মুখস্থ বিদ্যাও কাজ করবে না, কোনো থিওরিও কাজ করবে না। তখন আমাকে কিছু টার্ম ব্যবহার করতে হবে, যেমন অ্যাক্টিভেট টার্মটা বলে যে এটা পজিটিভ টার্ম, সবগুলোই সঠিক। যখন সবগুলো সঠিক হয়ে যাবে তখন তোমাকে স্পেসিফিক কিছু এরকম টার্ম শিখিয়ে দেওয়া হবে, যেমন ইফেক্টিভ টার্মটা শেখানো হলো, যেমন ইন্টারেকশন শব্দটা শেখানো হলো, এখানে অ্যাক্টিভেট শব্দটা শিখিয়ে দিচ্ছি। এরকম কিছু টার্ম তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে, যেটা দেখে তুমি উত্তর করে চলে আসবে। তোমার চারটা অপশন পড়ার কোনো দরকার নেই। যখন এই টার্মগুলো বারবার আলোচনা করা হবে না, তোমার চোখ শিখে যাবে ওই টার্মটা খুঁজতে, চট করে ওইখানটায় চোখ পড়ে যাবে, টিক দেবে, উত্তর শেষ। তাহলে অনায়াসে আমরা বলতে পারবো বি উত্তর। অপশনের সবগুলোই ঠিক, চারটে অপশন নিয়ে ফিচার্সে রয়েছে, টিচিং এর যখন পড়াবো ইউনিটটা, এই চারটেকে অপশনই তোমরা পাবে। চারটাই এর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। গুড লুকিং হতে হবে, কালারফুল হতে হবে, তবে তো অ্যাট্রাকটিভ হবে স্টুডেন্টদের কাছে। যেন ক্লিয়ারলি ভিজিবল হয় ফ্রম দ্য লাস্ট বেঞ্চ, সে কথা লেখা আছে, তাহলে ভিজিবল টু অল স্টুডেন্টস, এটাও অ্যাপ্রোপ্রিয়েট কথা। ইজি টু প্রিপেয়ার, সহজে বানাতে হবে, ইজি টু ইউজ, সহজে ব্যবহার করতে হবে, এটাও সঠিক কথা। চারটে সঠিক হয়ে গেলে একটু বিপদ হয়ে যায়, তখন আমাদেরকে টার্মের উপর ডিপেন্ড করতে হবে। এখানে অ্যাক্টিভেট টার্মটা, এই অ্যাক্টিভেট অল ফ্যাকাল্টিজ বলেছে, এই অল ফ্যাকাল্টিজ মিনস, ফ্যাকাল্টিজ এখানে কারা, এই যে অল ফ্যাকাল্টিজ কারা, বোথ দ্য টিচার এন্ড দ্য স্টুডেন্টস, তারাই তো ফ্যাকাল্টি। ক্লাসরুমের ফ্যাকাল্টি কারা, টিচার স্টুডেন্টরা তো, তাহলে টিচার স্টুডেন্ট বোথ দুজনকে সক্রিয় করে দেবে, যেটা সেটা তো ইফেক্টিভ টিচিং। টিচারও সক্রিয়ভাবে পড়াতে পারবেন অ্যাক্টিভ হয়ে, স্টুডেন্টও ওটা দেখে অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এই অপশনটা তো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, তাই না? এরপর আমি মানে অত যদি নাও বুঝতে পারি, অত ইংরেজি কিছু জানি না, দরকার নেই। এরকম বাছা বাছা গোটা 20-22 টার্ম মুখস্থ করলে কাজ আছে, প্রচুর 100-200 করতে হবে না। গোটা 20-22 এরকম টার্ম জানলেই গোটা পেডাগজি শেষ গল্প। সিটেট পাস করার জন্য বিরাট কিছু বুদ্ধির দরকার হয় না, বিরাট কিছু আইকিউ দরকার হয় না, কিছু কমন সেন্স আর কিছু এরকম শর্টকাট ট্রিক্স। টার্ম গুলো জেনে যেতে হবে প্রথম দিন থেকে। তোমাদেরকে খাতায় যেটা লিখতে হবে, একটা ছক কাটতে হবে, কলাম এ কলাম বি কলাম, লেফট সাইড নেগেটিভ ওয়ার্ডস, রাইট সাইড পজিটিভ ওয়ার্ডস। এই কলামটা যদি মেনটেন করতে পারো, ইট ইজ ভেরি ইজি ফর ইউ টু আইডেন্টিফাই দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, কোনো কনফিউশন হবে না। সাথে যেগুলো নোটস করে দেওয়া হবে সেগুলো একটু পড়ে নিতে হবে। যেমন এই টিচিং এডস পড়াতে গিয়ে আমি একাধিক টার্ম বললাম, পরীক্ষায় সবসময় যে টিচিং এড কথাটা বলবে তা না, বলতে পারি ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল বলে দিল, তুমি বলে স্যার কমন পাইনি, এরকম করলে হবে না। রিলেটেড কিছু টার্ম তোমাকে জেনে যেতে হবে, সেটা ক্লাস করতে করতে যখন আলোচনা করা হবে তার পাশে নোট দিয়ে দেওয়া হবে। সব কিছু স্টাডি মেটেরিয়ালে থাকবে না, লাইভ ক্লাসের সাথেও কিছু টার্ম পাবে, কিছু কনসেপ্ট হবে, সেগুলোকে শুনতে হবে, বুঝতে হবে, সিকোয়েন্স গুলো বুঝতে হবে। তাহলে দেখবে এটা খুব একটা জটিল হবে না। না, একটা বিরাট বড় প্রশ্ন, 5 মিনিট সময় লাগবে প্রশ্নটা পড়তে। পড়ো, তোমরাই পড়ো, পড়ে উত্তর দাও, তারপর আমি বলছি। আগে প্রশ্নটা পড়ে নাও, কিভাবে করছো দেখি, তারপর আমি বলছি। 2 লাইন 2.5 লাইনের প্রশ্ন, তারপর অপশন গুলো, আবার অপশন গুলো 1 লাইন করতে করতে। চলো পড়ো।
উত্তর আসতে শুরু করে দিয়েছে। উত্তরে আমরা বিও দেখতে পাচ্ছি, উত্তরে আমরা ডিও দেখতে পাচ্ছি, তাই না? বি আর ডি দুটো নিয়ে কনফিউশন হচ্ছে আমাদের। মামনি বলছে বি, বাকি মোটামুটি সব একদিকে চলে গেছে, ডি এর দিকে চলে গেছে। মামনি একা। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তাহলে কেউ কেউ বলছে ডি হতে পারে, কেউ কেউ বলছে বি হতে পারে। অপশনটা আমাদের একটু মন্দিরা বোঝানোর চেষ্টা করবে। মন্দিরা বলো কি হবে। মন্দিরা আনমিউট করো। না, যাই হোক, কোনো কারণে আনমিউট করতে পারছে না। আচ্ছা, বোঝাবে কে? উত্তরটা বোঝাতে চাইছো কে? রিজনটা এক্সপ্লেন করতে পারবে কে? হাত তোলো দেখি। স্যার বুঝতে পাওয়া যাচ্ছে? হুম, শোনা যাচ্ছে। মন্দিরা বলো। হ্যাঁ স্যার, আমি বলছি ওটা বিটা হবে না, কারণ ওখানে আইসোলেট এটা একটা নেগেটিভ ওয়ার্ড, আইসোলেট করা যাবে না, তাই এখানে ডিটাই সঠিক অ্যান্সার হবে। আইসোলেট করা যাবে না। দেখো, মন্দিরা কিন্তু আমাদের অলরেডি সিটেট কোয়ালিফাইড স্টুডেন্ট। প্রিভিয়াস ইয়ারে ও কিন্তু সিটেট কোয়ালিফাই করেছে। মন্দিরা আমার কাছেই পড়তো। তারপরে গিয়েও আজকে কিন্তু আবার সিটেটের ক্লাস করছে। এই কারণের জন্য ও কিন্তু এইবারে সিটেটের ব্যাচটা আবার নতুন করে অ্যাডমিশন নিচ্ছে, এই কারণের জন্য, স্কোর বাড়ানোর জন্য। আগে কোয়ালিফাই করেছে, ও কিন্তু আবার পরীক্ষা দেবে যাতে স্কোর আরো বেশি ভালো হয়। আপার প্রাইমারি পড়ছে, প্লাস সিটেটের ও জানে, সব নিজে পড়েছে, ফুল কোর্স কমপ্লিট করেছে, পরীক্ষা দিয়েছে, সিটেট কোয়ালিফাই করেছে। তার সত্ত্বেও আবার পড়ে অ্যাডমিশন নিয়ে পড়ছে কি জন্য? যাতে করে আরো ভালো স্কোর করতে পারে। এটাই চেষ্টা, এটাই প্রচেষ্টা। উন্নতি দিন দিন আরো আরো করতে হবে আমাদের। থেমে থাকলে হবে না, বসে গেলে হবে না। যাই হোক, একদমই সঠিক বলেছো। এবং ওটাই উত্তর, ডিটাই উত্তর। বাকি যারা দিয়েছে তারাও ঠিক। রিজনটা হচ্ছে আইসোলেট ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ টার্ম। আইসোলেট, এক্সপেল, এক্সপেল মানে বের করে দেওয়া, এটা একটা নেগেটিভ টার্ম, উত্তরে কোনোদিন হবে না। আইসোলেট নেগেটিভ টার্ম, উত্তরে কোনোদিন হবে না। অথরিটি, অথরিটি মানেই তোমার যেখানে কর্তৃত্ব রয়েছে, তুমি যেখানে অর্ডার করো কাউকে, সেটাও নেগেটিভ কথা। টিচার, এখন অথরিটেটিভ অ্যাপ্রোচ টিচারের মধ্যে নেই। টিচার কখনোই কাউকে অর্ডার করতে পারবে না বর্তমানে। অর্ডার করা, শাসন করা, শাস্তি দেওয়া, মারধর করা সব বন্ধ হয়ে গেছে। তাহলে অথরিটি বললাম একটা নেগেটিভ টার্ম, নোট করে নাও। আইসোলেট, এক্সপেল মানে বের করে দেওয়া, আইসোলেট করে দেওয়া, সেপারেট করে দেওয়া কাউকে, সেটাও মানে আলাদা করে দেওয়া, সেগ্রিগেট করে দেওয়া, সেটা মানেও আলাদা করে দেওয়া। কোনোভাবেই কাউকে আলাদা করে দেওয়া যাবে না। একটা গ্রুপ, তাকে নিয়ে চলতে হবে। প্রশ্নটা কি বলেছিল? when some students are deliberately attempting to disturb the discipline of the class। আমি ডেলিভারেট শব্দের মানে জানি না, দরকার নেই, কিন্তু এটা বুঝতে পারছি ডিস্টার্ব। সবাই বাচ্চা, ক্লাস 7 এর ছেলে বলে দেবে মানে কি? ক্লাসটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, যেটুকু বুঝেছো। কিছু স্টুডেন্ট আছে যারা ক্লাসটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। কি করে না, বিভিন্ন বদমাইশি করে। অ্যাজ এ টিচার তোমার রোলটা কেমন হবে? মানে তোমার ক্লাসে কিছু ছেলে মেয়ে খুব বদমাইশি করছে, তোমাকে ডিস্টার্ব করছে, বিরক্ত করছে। টিচারের রোলটাকে তো বর্তমানে কি বলেছে, মিনিমাইজ করে দেওয়া হয়েছে। সুপ্রিম কন্ট্রোলার নেই, টিচার পুরো ক্লাসরুমটাকে নিয়ন্ত্রণ করবেন, ভয় ভীতির সৃষ্টি করবেন, এটা তো করা যাবে না। তাহলে ছেলে মেয়ে তো কথা বলবে, ইন্টারাকশনের স্কোপ রয়েছে। আর ইন্টারাকশন করতে গিয়ে ওরা তো বদমাইশি করবে, বদমাইশি করবে, গল্প করবে, স্বাভাবিক। অ্যাজ এ টিচার তুমি কি করবে? ওই স্টুডেন্টগুলো ক্লাস থেকে বের করে দেবে। এক্সপেল মানে ক্লাস থেকে বের করে দেওয়া। আইসোলেট মানে কি? তাদেরকে তুলে নিয়ে যে অন্য কোথাও একা বসিয়ে দেবে। এই 2-3 জন তোরা ওইখানে চুপচাপ বসে থাক। বড় ক্লাসরুম হয় তো, সেখানে একদিকে তাদেরকে বসিয়ে দিলে, ঠেলে দিলে, অন্যদের থেকে আলাদা করে দিলে, করা যাবে না। রিফর্ম দ্য গ্রুপ উইথ ইওর অথরিটি। রিফর্ম করছো মানে জায়গাটা অদল বদল করছো। ওকে ফার্স্ট বেঞ্চ থেকে থার্ড বেঞ্চে বসাচ্ছ, থার্ড বেঞ্চ থেকে সেকেন্ড বেঞ্চে বসাচ্ছ, মানে ওদের জায়গাটা একটু চেঞ্জ করে দিতে চাইছো। অপশনটা ভালো ছিল রিফর্ম করাটা। গ্রুপ রিফর্ম করে দিলে কিন্তু সমস্যাটা মিটে যায়। অপশনটা কিভাবে দিচ্ছে? উইথ ইওর অথরিটি, তোমার ক্ষমতা বলে। তুমি অর্ডার করবে, আদেশ করবে, ধমকাবে, এই তুই উঠে যা, ওখানে বস, তুই ওখানে বস। এটা করা যাবে না। স্ট্রিক্ট, স্ট্রিক্ট, রিজিড, অথরিটি, এই টার্মগুলো সব নেগেটিভ কথা পেডাগজিতে। তুমি একটা কোনো অ্যাক্টিভিটি দিয়ে তাদেরকে তুলে দাও,
একটা প্রশ্ন জিজ্ঞেস করো, তার উত্তরটা সঠিক দেওয়ার পর তাকে প্রশংসা করে তাকে দিয়ে বোর্ড ওয়ার্ক করাও, দিয়ে তাকে ফার্স্ট বেঞ্চে বসাও, সেকেন্ড বেঞ্চে বসাও, সেটা তুমি করতে পারবে। রিফর্ম দ্য গ্রুপ খুব ভালো কনসেপ্ট, এই অংশটা পজিটিভ, রিফর্ম দ্য গ্রুপ। যদি কোনো অপশনে পাও তাহলে এটা সঠিক করবে। কিন্তু কি দিয়ে করতে পারে, যে অথরিটির জন্য অপশনে বাদ চলে গেলে, অথরিটির জন্য, তাহলে তিনটে অপশন নেগেটিভ হয়ে গেল। আমাদের বারবার বলেছি সবসময় পজিটিভ কনসেপ্ট ব্যবহার করতে হবে। স্টুডেন্ট যতই বদমাইশি করুক, টিচার হিসাবে তাকে শাস্তি দিয়ে যাবে না, ঠিক আছে? এবার দেখো 4 নম্বর অপশনটা অনেক বড়, অনেক জটিল শব্দ দেওয়া আছে, মানে বোঝার কোনো দরকার নেই, কিন্তু এটা বুঝতে পারছি। গিভ দেম অপরচুনিটি, খুব কমন একটা ওয়ার্ড, তাদেরকে সুযোগ দাও। কিসের সুযোগ দেবো? ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন শব্দের অর্থ হচ্ছে আত্মসমীক্ষা, জানার দরকার নেই। কি করার জন্য? ইমপ্রুভ দেয়ার বিহেভিয়ার। এটা তো বুঝতে পারছি এটা পজিটিভ কথা, ইমপ্রুভ করবে। তাদেরকে এমন অপরচুনিটি দেবো যাতে তারা ইমপ্রুভ করতে পারে নিজেদেরকে, এটুকু তো মানে বুঝতেই পারছি আমরা। এটার জন্য ইংরেজি লিটারেচার জানার দরকার নেই, বিরাট কিছু রকেট সায়েন্স জানার দরকার নেই। এটা বুঝতে পারছি সহজেই, যে একটা কোনো তাদেরকে অপরচুনিটি দাও, সো দ্যাট দে ক্যান ইমপ্রুভ দেয়ার বিহেভিয়ার। একটা সুযোগ দিতে হবে তাদেরকে। অ্যাজ এ টিচার ইউ হ্যাভ টু গিভ দেম দ্য অপরচুনিটি সো দ্যাট দে ক্যান ইমপ্রুভ দেয়ার বিহেভিয়ার। এবার সেটা তুমি কিভাবে করবে তার একাধিক উপায় হতে পারে। তুমি কোনো অ্যাক্টিভিটি দিয়ে তাদেরকে করতে পারো, তাদেরকে বোঝাতে পারো, যে বিভিন্ন উপায়ে তুমি করতে পারো, সেটা ধরা যাচ্ছে না। এরা বলছে অপশনটা দিচ্ছে যে তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। ক্লিয়ার? তাহলে মামুনি বোঝা গেল বিটা কেন করলাম না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, চলো পরের প্রশ্নে যাই। পেডাগোজি সলভ করতে প্রচুর সময় লাগে। এতক্ষণে আমাদের মাত্র 4টা প্রশ্ন সলভ হলো। নর্মাল একটা ক্লাস হলে আমাদের ক্লাসটা শেষের দিকে চলে যেত, 40 মিনিটে একটা ক্লাস হয়ে গেলে 4টা প্রশ্ন সলভ করতে পারলাম। পেডাগোজির প্রথম দিকে ক্লাসগুলো খুব টাইম লাগবে প্রশ্ন প্র্যাকটিস সেটগুলো সলভ করতে, কারণ একাধিক ধারণা দিতে হবে। পরের দিকে দেখবে যে 4 মিনিটে দেখবে 10খানা প্রশ্ন তোমাদের হয়ে যাচ্ছে। পরীক্ষার হলে কয়েক সেকেন্ডে, মিনিটে 2-3টে করে পর্যন্ত সঠিক প্রশ্নের উত্তর করা যায় পেডাগোজিতে। কনসেপ্ট শিখে গেলে তুমি সহজেই উত্তর করতে পারবে। দোজ টিচার্স আর পপুলার অ্যামং স্টুডেন্টস হু, কোন স্টুডেন্ট গুলো, কোন কোন ধরনের টিচার গুলো স্টুডেন্টদের কাছে খুব জনপ্রিয়? পড়ে দেখো, পড়লেই পারবে, নো থিওরি, কোনো থিওরি দরকার নেই, পড়লেই অপশনগুলো বুঝতে পারবে। স্নেহা, পড়ো ভালো করে, প্রশ্নটা দিয়ে উত্তরটা দাও। দাও চটপট আনসার দাও, খুব জটিল প্রশ্ন নয়। স্যার বি। বলো, বি কেন হলো একটু বুঝিয়ে দাও। স্যার বিকজ এখানে বলেছে যে টিচার্স কি পপুলার, কি দোজ টিচার্স আর পপুলার অ্যামাং স্টুডেন্টস হু, মানে কারা মানে পপুলার টিচার স্টুডেন্টের জন্য, যারা ডেফিনেটলি হেল্প করবে কোনো প্রবলেম হলে, এনি কাইন্ড অফ হেল্প, লাইক ইংলিশের হোক, কোনো সাবজেক্টের হোক, ম্যাথামেটিক্স হোক, যে কোনো। তো আই গেস বি হবে। আচ্ছা আচ্ছা, অন্য কেউ বলবে বি ছাড়া? এনিওয়ান? একবার আনমিউট করে বলো যদি মনে হয় যে বি ছাড়া অন্য কিছু হবে। স্যার অপশন এ, ইন্টিমেসি মানে হচ্ছে ওই ভালো সম্পর্ক, মানে অন্তরঙ্গতা বৃদ্ধি করে যে টিচাররা স্টুডেন্টদের সাথে, মানে ভালো সম্পর্ক সৃষ্টি হয়, তারাই তো পপুলার হয় স্টুডেন্টের কাছে। বেশ, তাহলে আমার এ উত্তরও হতে পারে, আমার বিও উত্তর হতে পারে। এটা হিউজ কনফিউশন তৈরি হলো। অন্য কেউ একজন সলভ করো ব্যাপারটা। ডেভেলপ ইন্টিমেসিটা হবে না হেল্প দেম সলভ দেয়ার প্রবলেমস হবে? তার মানে এটা বুঝে গেছো যে অ্যাওয়ার্ড গুড গ্রেডস যারা ভালো নাম্বার দেয় তারা পপুলার টিচার নয়, নিজেরাই স্বীকার করছো। টেক ক্লাসেস অন এক্সট্রা টিউশন ফি, তারা পপুলার টিচার নয়, বুঝতে পেরেছো? তাহলে এ আর বি এর মধ্যে কোন একটা হতে পারে। এই টার্মটা
এই টার্মটা বর্তমানে আমরা খুব বেশি দেখতে পাই, যে কিছু টিচার স্টুডেন্টের সাথে খুব ইন্টিমেট হওয়ার চেষ্টা করেন, বাট দিস ইজ নট দ্য রাইট থিং, রাইট? নো নিড টু develop any intimacy with the students. Your approach should be friendly, not like the friend, right? ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে বলছি, টিচারকে ফ্রেন্ড ফিলোসফার গাইড বলা হচ্ছে, তার মানে এমন নয় সেই ফ্রেন্ডের মতো কাঁধে হাত দিয়ে ঘুরবো, পাশে বসে গল্প করবো, নট লাইক দ্যাট। দ্য অ্যাটমসফিয়ার শুড বি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, দ্য অ্যাটমসফিয়ার শুড বি ফিয়ারলেস অ্যাটমসফিয়ার, দ্য অ্যাটমসফিয়ার শুড বি democratic atmosphere where the student can freely share their problems with you, where the student can freely ask you questions, সেই রকমটা হতে হবে তোমাকে। টিচার মানে শুধু ওই ক্লাসে পড়ালাম, ক্লাসে কোন সাবজেক্টে কম নাম্বার পেলো, দুটো প্রশ্ন করলো তার উত্তর দিয়ে দিলাম বিষয়ের উপর, এমনটা কিন্তু নয়। টিচারের রোলটা কিন্তু অনেকটা ওয়াইডার। টিচারকে অনেক কিছু রোল প্লে করতে হয়। টিচারকে ম্যানেজার বলা হয়, টিচারকে স্পিকার বলা হয়, টিচারকে লিডার বলা হয়, টিচারকে কাউন্সিলর বলা হয়, টিচারকে সুপারভাইজার বলা হয়। একাধিক শব্দ টিচারের জন্য রয়েছে। একটা ক্লাসে তোমাকে টিচারকে কিন্তু কাউন্সিলরের রোলটাও প্লে করতে হয়। সেক্ষেত্রে স্টুডেন্টদের মাল্টিপল প্রবলেম হতে পারে। এত প্রবলেম রয়েছে, বাড়িতে কাউকে বলতে পারছে না, অন্য টিচারকে বলতে পারছে না, হেডমাস্টারকে গেলে ধমকাবে, গার্জেনকে বলে বকবে, সেক্ষেত্রে তারা রিলাই করে টিচারের উপর। কিন্তু ইভেন এমনও পরীক্ষাতে প্রশ্ন এসেছে যে স্টুডেন্ট তার বাড়ি চলে এসেছে টিচারের বাড়িতে প্রবলেম নিয়ে, তখন তুমি কি করবে? সো এই স্টুডেন্টের যে প্রবলেমটা নিয়ে এটা বিরাট প্রবলেম সৃষ্টি করে স্টুডেন্টের লাইফে। অ্যাজ এ টিচার ইউ হ্যাভ টু সলভ দেম, ইউ হ্যাভ টু গাইড দেম সো দ্যাট দে ক্যান themselves solve that problems. এটা করতে পারি। তুমি নিজে সবসময় সলভ করে দেবে এমনটা নয়, তুমি তাকে গাইড করো, পথ দেখাও যে এইভাবে তুমি সমস্যাটা সমাধান করে তার থেকে এইভাবে বেরিয়ে এসো, সঠিক পথ দেখাও। এবার সে প্রবলেমটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে হতে পারে, সেটা হতে পারে তোমার সাবজেক্ট রিলেটেড প্রবলেম, এক্সাম রিলেটেড প্রবলেম, দেয়ার পার্সোনাল প্রবলেম, তাদের ইমোশনাল প্রবলেম। এজ এ টিচার ইউ হ্যাভ টু সলভ অল, সবগুলো তোমাকে সলভ করতে হবে, তবে তুমি কিন্তু পপুলার টিচার হতে হবে। আমরা পপুলার টিচার বলতে যেগুলো বুঝি সেগুলো হচ্ছে সেই সস্তার পপুলার। কিরকম? তুই আমার এই কাজটা করে দে, তোকে আমি চিনি, ঠিক আছে, লে প্র্যাকটিক্যাল 5 নাম্বার দিয়ে দেবো। স্টুডেন্ট কোনোদিন রান্না করে টিচার খাইয়ে দিল, টিচার বলে ঠিক আছে তোর অ্যাসাইনমেন্টের দায়িত্ব নিয়ে নিচ্ছি, আমি বুঝিয়ে দেবো। এই ইন্টিমেসিটা কিন্তু পেডাগজি চাইছে না, সাইকোলজি এই ইন্টিমেসি চাইছে না। এটা কিন্তু পিওরলি এটাকে ডিসকারেজ করা হয়, এই ইন্টিমেসিটাকে। ইন্টিমেসি শব্দটার মধ্যে একটা পার্সিয়ালিটি টার্ম অটোমেটিক চলে আসবে। যখনই তুমি অ্যাজ এ টিচার কোনো স্টুডেন্টের সাথে ইন্টিমেট হয়ে যাবে, তখন তোমার একটা পার্সিয়ালিটি কাজ করবে, তোমার পার্সোনাল ইনফ্লুয়েন্স সেখানে কাজ করবে। কিন্তু টিচারকে তো ইম্পার্সিয়াল হতে হবে। পপি বলবে কিছু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। একদমই। যখনই তুমি ইন্টিমেসি আসবে তখনই তোমার সেখানে পার্সোনাল ইনফ্লুয়েন্স কাজ করবে। আর যেখানেই পার্সোনাল ইনফ্লুয়েন্স কাজ করবে সেই প্রভাবটা ডিরেক্টলি ইভালুয়েশনে গিয়ে পড়বে। 15-র মধ্যে আমি যদি ইন্টিমেট হয়ে যাই, আমি হাতটা কাঁপবে আমি তাকে 12 দিতে, না ও যাই করুক নাই করুক ও তো আমার খুব পছন্দের, দাও 14-15 দিয়ে দাও। দিস ইজ ইন্টিমেসি, যেটা অ্যাকচুয়ালি বর্তমানে প্রিভ্যালেন্ট, যেটাকে আমরা বলি অয়েলিং পেপার। ইন্টিমেসিটাকে খুব পাতি কথায় বলা হয় অয়েল পেপার, অয়েলিং পেপার। ইন্টিমেসি একদমই চলবে না। অ্যাজ এ টিচার ইউ হ্যাভ টু বি ইম্পার্সিয়াল। সবাই তোমার কাছে সমান, কি ডিপার্টমেন্ট ওয়াইজ, কি রিলিজিয়ান ওয়াইজ, বিভিন্ন যে কোনো অ্যাঙ্গেল থেকে হতে পারে, কি কোন এলাকা থেকে এসেছে সে ওয়াইজ। এ কলকাতার স্টুডেন্ট, আমি কলকাতায় বাড়ি, মানে একে বেশি গুরুত্ব দেবো। ও আমি বাঁকুড়ায় বাড়ি, ও বাঁকুড়ার স্টুডেন্ট, তাকে বেশি গুরুত্ব দেবো। হয় দেখবে রিলিজিয়ান ওয়াইজ হয়, পলিটিক্যাল মানে প্রেফারেন্স অনুযায়ী হতে পারে, সাবজেক্ট অনুযায়ী হতে পারে, বিভিন্ন ধরনের ইন্টিমেসি গড়ে উঠতে পারে। বাট পেডাগজি এটাকে কিন্তু ডিসকারেজ করেছে। পেডাগজি বলছে না, অ্যাজ এ টিচার তোমার দায়িত্ব স্টুডেন্টদের যা কিছু প্রবলেম আছে সেগুলো সলভ করা। ফলে এই যে পপুলার বলছে, এটা কিন্তু ডে টু ডে লাইফের যে পপুলার বলতে যাদেরকে আমরা চিনি সেই পপুলার বলছে না, এটা কনসেপ্টটা কিন্তু পেডাগজির পপুলার। পেডাগজি পপুলার টিচারের কনসেপ্ট হচ্ছে যে টিচার স্টুডেন্টদের প্রবলেমগুলো সলভ করতে পারবে, আইদার সেটা এডুকেশনাল অর দেয়ার ইমোশনাল অর দেয়ার পার্সোনাল, তিনি তাদের কাছে পপুলার হবেন। পপুলার মিন তিনি তাদের কাছে ওয়েল অ্যাকসেপ্টেড হবেন। ক্লিয়ার হয়েছে আশা করি প্রত্যেকের? তাপস বোঝা যাচ্ছে তো? তাপস আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। তাপস আমাদের প্রাইমারি টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট।
সালে প্রাইমারি টেট কোয়ালিফাই করেছে তাপস, কিন্তু দুঃখের বিষয় সরকার বলল বিএড থেকে টেট কোয়ালিফাই গুলোকে গুরুত্ব দেবো না। বেচারা কি করে, আবার এখন আপার প্রাইমারি চেষ্টা করছে, সিটির পরীক্ষাও দেবে। এটাই হচ্ছে আমাদের ভাগ্যের খেলা, কিছু করার নেই, চেষ্টা করতে হবে, পড়তে হবে, বিকল্প ভাবতে হবে। চলো পরের প্রশ্ন। অন দ্য ফার্স্ট ডে অফ হিস ক্লাস, প্রথম দিন স্যার ক্লাসে গেছেন, একদম ফার্স্ট ডে, ভেরি ফার্স্ট ডে। ইফ এ টিচার ইজ আস্কড বাই দ্য স্টুডেন্টস টু ইন্ট্রোডিউস হিমসেলফ, হি শুড, মানে একদম রিয়েল ক্লাসরুম সিচুয়েশন থেকে প্রশ্ন দিয়েছে। ফার্স্ট দিন তুমি ক্লাসে গেছো, তুমি টিচার, স্টুডেন্টরা জিজ্ঞেস করছে স্যার আপনার পরিচয় দিন, অ্যাজ এ টিচার তুমি কি করবে? অপশনগুলো পড়ো, দেখো উত্তর বেরিয়ে যাবে, নিজেরাই দিতে পারে, প্রত্যেকে সঠিক উত্তর দেবে এটা। প্রত্যেকে পারবে, প্রশ্নটা পড়ো, পড়লেই পারবে। চটপট চ্যাট বক্সে আনসারটা জানিয়ে দাও। On the first day of his class, if a teacher is asked by the students to introduce himself, he should. স্টুডেন্ট প্রশ্ন করেছে, কনসেপ্ট পজিটিভ। স্টুডেন্ট প্রশ্ন করছে মানে ক্লাসে ইন্টারাকশন হচ্ছে, খুব পজিটিভ কনসেপ্ট। স্টুডেন্ট ক্লাসে প্রশ্ন করার স্কোপ পাচ্ছে, তার মানে পজিটিভ জিনিস, স্টুডেন্টকে তো কথা বলতে দিতে চাইছি আমরা ক্লাসে, তাই না? তো কি হবে, চটপট বলো, সকলে রেসপন্স করো, ওই 2-4 জন করে রেসপন্স করলে কি করা হবে, ফটাফট উত্তর দিতে হবে। মাসুমা বলেছে, রাজা বি বলেছে, চন্দন মুর্মু বলছো, রুমা বি, শামসুনিয়ার, ঝুমা, তানিয়া, রিমা, সুপর্ণা, প্রিয়া, সকলে বি, সকলে সঠিক। বি ইজ দ্য রাইট আনসার। আমি স্টুডেন্টদেরকে বলতে পারি না ক্লাসের বাইরে দেখা করবি আমার সাথে, নট দ্য রাইট অ্যাপ্রোচ। ইগনোর দ্য ডিমান্ড, ক্লাসে স্টুডেন্টদেরকে কোনোভাবে ইগনোর করা যাবে না, পুরো পিওরলি নেগেটিভ ওয়ার্ড। স্কোল্ড, বকা তো যাবেই না, তাহলে প্রথম দিনই চাকরির শেষ দিন। দ্য ফার্স্ট ডে ইজ দ্য লাস্ট ডে অফ ইউর সার্ভিস, যদি তুমি বকে দিয়েছো। আজকে তো ক্লাসে তোমাদের বোঝালামই বকে দিয়ে বাস্তব সমস্যা কি হতে পারে, বোঝালাম না ফার্স্ট ইয়ার ক্লাস, আজকে এই নিয়ে তো গল্প করছিলাম বকে দেওয়া নিয়ে। বকে দিয়েছো মানে তোমার দিস ইজ দ্য লাস্ট ডে, নট ফার্স্ট ডে অফ ইউর ক্লাস, ইট উইল বি দ্য লাস্ট ডে অফ ইউর ক্লাস। বকা কোনোভাবে যাবে না। তো সো অ্যাজ এ টিচার স্টুডেন্টদের ডিমান্ড শুনতে হয়, এবং তারা কোনো অপ্রাসঙ্গিক ডিমান্ড করছে না। ফার্স্ট ডেটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডাক্টরি ডে বলি আমরা, যেখানে অ্যাজ এ টিচার ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যান্ড ইউ শুড গিভ দ্য স্কোপ টু দ্য স্টুডেন্ট সো দ্যাট দে ক্যান অলসো ইন্ট্রোডিউস দেমসেলভস, তারাও যেন ইন্ট্রোডিউস করতে পারে। একটা প্রারম্ভিক পরিচয় পর্ব, যেটা আমরা দেখবো ওরিয়েন্টেশন প্রোগ্রামে তোমাদের করাই, আমাদের সম্পর্কে একটা সংক্ষিপ্ত পরিচয় দিই, তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের সম্পর্কে একটা সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা তো ফার্স্ট ডে, একটু চিনতে হবে, জানতে হবে তো নিজেদেরকে, তাই না? তবে তো গিয়ে আমরা একটা কোর্স কন্টিনিউ করতে পারবো, একটা সেশন কন্টিনিউ করতে পারবো। একবারে অচেনা হলে হয়? ফলে একটা ইন্ট্রোডাকশনটা, ব্রিফ ইন্ট্রোডাকশন খুব দরকার। টিচার, আমি টিচার, আমি কেন আমার ইন্ট্রোডাকশন দেবো, এই রিজিডিটি থাকবে না। টিচারকেও নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে, স্টুডেন্টরা জানতে চাইবে তো স্যার আপনার নাম কি, কোথা থেকে এসেছেন, কি বিষয়ে পড়াবেন, এটা তো কমন একটা সাধারণ কৌতূহল তাদের। তো এটাকে তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং অ্যাপ্রিসিয়েট করে নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করার পর কিন্তু অবশ্যই ব্রিফলি, অনেকে আছে যারা সুযোগ পেলে বকবক করতে ছাড়ে না, মাইক ওপেন পেলে ছাড়তে চায় না, ব্রিফলি ইন্ট্রোডাকশন দিতে হবে, এবং স্টুডেন্টদেরকে স্কোপ দিতে হবে যেন তারাও নিজেদেরকে ইন্ট্রোডিউস করার সুযোগ পায়। ফার্স্ট ডেটা কিন্তু এটাই করা উচিত, ইন্ট্রোডাকশন পর্ব একটা থাকবে ফার্স্ট ডেতে। সো বি ইজ দ্য রাইট আনসার। পেডাগজিতে এই প্রশ্নগুলোই বেশি করা হয়, একদম ডে টু ডে লাইফের রিয়েল ক্লাসরুম সিচুয়েশনের প্রশ্নই পেডাগজিতে বেশি আসে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো একদম জটিল জিনিস নয়। দেখো একটা খুব ভালো প্রশ্ন করেছে 7 নম্বর, যেটা খুব ঘাটতি রয়েছে আমাদের, মোরাল ভ্যালুজ। অলরেডি এটা আমরা তোমরা জেনে গেছো, যারা আমার কোনো না কোনো ক্লাস করেছো তারা এই শব্দটা জানবেই শিওর। এটা দিয়ে আমি প্রথম গল্প শুরু করি ক্লাসের, এই ভ্যালুজ দিয়েই। মোরাল ভ্যালুজ, না জানলেও মোরাল শব্দটা সকলের কাছে পরিচিত, এটা তো জানে।
ইফেক্টিভলি অলরেডি আমি শুরুতে কিন্তু এই শব্দটাকে পজিটিভ বলে মার্ক করেছি, একদম শুরুতে বলেছি এটা পজিটিভ টার্ম, আজকের ক্লাসের শুরুতেই দুটো পজিটিভ পেয়ে গেছি, তার মানে উত্তরটা পজিটিভ হবে। খোঁজো, ফাইন্ড আউট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। কি হবে তানিয়া? তানিয়া একটু চেষ্টা করো তো দেখি, একটু বোঝানোর চেষ্টা করো উত্তরটা কি হতে পারে। তানিয়া শোনা যাচ্ছে আমার কথা? আনমিউট করা যাচ্ছে কি দেখো তো। তানিয়া বহুদূর থেকে আমাদের সাথে জয়েন হয়েছে, হুগলি থেকে। যাই হোক, কোনো কারণে আনমিউট হয়তো করতে পারছি না, ঠিক আছে, অসুবিধা নেই। তীর্থা এটা একটু বোঝানোর চেষ্টা করবে। স্যার আমার মনে হয় এটা অপশন বি হবে। কারণ এখানে বলেছে যে moral values can be effectively inculcated among the students when the teacher himself practices them. আমরা সবাই জানি যে বাচ্চারা দেখে শেখে, যেটা আমরা বলছি সেটা থেকেও বেশি তারা শেখে এফেক্টিভলি যেটা আমরা ওদেরকে দেখাই। তো আমরা যখন নিজেদের মধ্যে moral values ইনপুট করব, আমরা যখন সেটাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করব, তখন বাচ্চারা শিখবে। বেশ, আচ্ছা, তানিয়া হাত তুলেছো, বলো। হ্যাঁ স্যার। স্যার এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে অপশন বিটা হবে, তবে এ বি সি তিনটেই সঠিক উত্তর, তবে বিটা যদি আমরা নিজের লাইফে করতে পারি তাকে দেখে শিখতে সুবিধা, মানে সেটা বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিতে সুবিধা হবে। বেশ, বিটা হবে সঠিক উত্তর। পপি কি বলবে? স্যার আমি প্রশ্নটাই বুঝতে পারিনি। কি বুঝেছো বলো। আমি বুঝতেই পারিনি মোরাল ভ্যালুস কেন। মোরাল ভ্যালু শব্দটা মানে জানো তো? মোরাল মানে মাথায় নীতিবোধ, নৈতিকতা বোধ। বলছে আচ্ছা ছেলে মেয়ের মধ্যে নৈতিকতা বোধ কিভাবে নিয়ে আসবো। ইনকালকেটেড মানে ইনসার্ট করবো, ছেলে মেয়েদের মধ্যে নিয়ে আসবো, ছেলে মেয়েদের মধ্যে মোরাল ভ্যালুস, মূল্যবোধের ধারণাটা। মোরাল মানে নৈতিক, ভ্যালুস মানে মূল্যবোধ। ছেলে মেয়েদের মধ্যে নৈতিক মূল্যবোধের ধারণাটাকে ইফেক্টিভলি, প্রাসঙ্গিক ভাবে, অর্থপূর্ণভাবে ছেলে মেয়েদের মধ্যে কিভাবে নিয়ে আসবো, অর্থাৎ মূল্যবোধের ধারণা ছেলে মেয়েদের কিভাবে শেখাবো, সোজা কথা। এক্ষেত্রে একটা গল্প আছে, গল্পটা বলেছিলেন বিবেকানন্দকে নিয়ে। গল্প আমরা শুনেছি, শোনা গল্প কিন্তু, যে একজন ঠাকুমা তার নাতিকে বিবেকানন্দের কাছে নিয়ে গেছেন, যে স্বামীজি এরকম আমার নাতি খুব তোতলা, কথা বলতে পারে না, ততিয়ে ততিয়ে কথা বলে, প্রচুর মিষ্টি খায়, আমার কথা শুনছে না, আপনি একটু বলে দিন, বলে দিলে যদি ও কথা শোনে। তো স্বামীজি নাকি বলেছিলেন, ক্যারেক্টার চেঞ্জ হতে পারে, আমার শোনা গল্প, আবারও বলছি, যে 1 মাস পরে আসুন, আমি ওষুধ দেবো। তো যথারীতি পরে ঠাকুমা তার নাতিকে নিয়ে 1 মাস পর গেছে স্বামীজির কাছে। একই সমস্যা, স্বামীজি এই 1 মাসে ছেলেটা আরো খেয়েছে, আরো বেশি তোতলামো করছে, আপনি তাড়াতাড়ি ওষুধ দিন, কথা শুনছে না, কিছু বলুন। তো বিবেকানন্দ বললেন, স্বামীজি তখন বলেছিলেন নাকি যে আজ থেকে তুই আর গুড় খাস না, মিষ্টি জিনিস খাস না। ঠাকুমা তো রেগে গেছেন, যে এই কথাটা তো আপনি 1 মাস আগেও বলতে পারতেন স্বামীজি, এটার জন্য 1টা মাস নষ্ট করলেন, ছেলেটা 1 মাসে আরো বেশি গুড় মিষ্টি খেয়ে নিল, তারও ক্ষতি হয়ে গেল। তখন স্বামীজি নাকি বলেছিলেন যে এরকম, যে কাজটা আমি নিজে করি না সে কাজটা অন্যকে উপদেশ দেবো কোথা থেকে। আমি নিজে মূল্যবোধের ধারণা আমার মধ্যে নেই, ফ্রিকুয়েন্টলি টক্স অ্যাবাউট ভ্যালুস, মাঝে মধ্যে এই মূল্যবোধের নিয়ে কথা বলে কি লাভ। টেল স্টোরিজ অফ গ্রেট পারসন, মহান ব্যক্তিদের গল্প বলে কি লাভ। গডস গডেসেস, দেব দেবীদের গল্প বলে কি লাভ, যদি না হিমসেলফ প্র্যাকটিসেস দেম, নিজে যদি প্র্যাকটিস না করতে পারি।
তাই না? আমি তোমাকে বলবো তুমি পাংচুয়াল হও, অথচ আমি প্রতিদিন লেট করি, হবে কি? আমি বলবো তুমি ইম্পার্সিয়াল হও, অথচ আমি পার্সিয়ালিটি করি, তাহলে কি হবে? অ্যাজ এ টিচার ইউ হ্যাভ টু প্র্যাকটিস দেম ফার্স্ট। ওই মোরাল ভ্যালুস গুলো তোমাকে প্রথম চর্চা করতে হবে। আমি বারবার বলি না, টিচারটা মনের দিক থেকে টিচার হতে হবে। যখন তুমি মনের দিক থেকে টিচার হবে, তখন তুমি মোরাল ভ্যালুস গুলো নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে, এবং সেখান থেকে তোমাকে দেখে 50 জনের মধ্যে একজনও যদি ইন্সপায়ার্ড হয়, তবেই সেটা কিন্তু রিয়েল ইনকালকেট হবে, ইফেক্টিভ ইনকালকেট হবে। মুখে বলে কোনোদিন হয় এই তুমি সঠিক সময় আসবে, এই তুমি ভালো স্টুডেন্ট হও, এই তুমি সৎ মানুষ হও, এগুলো মুখে বলা শেখানোর জিনিস নয়। আর তাছাড়া তীর্থা চলো, so the B is the right answer. চলে এসো 8 নম্বর প্রশ্নে, ফটাফট করে নাও। The most important quality of a good teacher is, টিচারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি কি? সাউন্ড নলেজ অফ দ্য সাবজেক্ট ম্যাটার, আমরা সাবজেক্ট ম্যাটার অলরেডি টার্মটা পেয়ে গেছি। গুড কমিউনিকেশন স্কিলস, খুব ইম্পর্টেন্ট কিন্তু দরকার। তো চলো 8 নম্বর প্রশ্ন আলোচনা করেছিলাম, টেকনিক্যাল কিছু প্রবলেম রয়েছে, তো যাই হোক 8 নম্বরে তাহলে আমরা দেখলাম অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাও come to the next question, that is question number 9. The most desirable skill of teacher is to, টিচারের একটা ডিজায়ারেবল স্কিল জানতে চাইছে এখানে। মোস্ট ডিজায়ারেবল স্কিল, কোন স্কিলটা হলে ভালো হয়? এটাও কিন্তু টিচারের কোয়ালিটিস থেকে প্রশ্নটা করা আছে। টিচারের কোয়ালিটিস থেকে প্রশ্নটা করা আছে, দেখো চটপট পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করো। মেক দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য টিচার সেজ, cover the prescribed course, keep student relaxed while teaching, keep higher authorities informed about the class activities. মানে যদি বুঝতে নাও পারো তাহলে উত্তর করতে পারবে কিছু টার্ম ব্যবহার করে।
একজন বলেছো এ, একজন বলেছো সি। এ বলছো আর সি বলছো। এ, আচ্ছা সি এবং এ দুটোই মনে হচ্ছে, বেশ, খুব ভালো। তার মানে আমাদের প্রথম কথাই বি আর ডি দোষ করেছে, ওদিকে বাদ দিয়ে দাও। দিয়ে বাদ দিলাম কারণ অথরিটিজ এর কথা বলেছে। অথরিটি শব্দটা পেডাগজিতে নেগেটিভ শব্দ, কোনোদিন উত্তর হবে না। আর বি তে কেন করলাম না, এই কোর্সের কথা বলেছে, প্রেসক্রাইবড কোর্স মানে সিলেবাস, কারিকুলাম, এক্সাম আগেই বলেছি হবে না। তাহলে বিডি আমার প্রথমে বাদ চলে গেছে। এখন এ হবে না সি হবে, এই নিয়ে আমাদের হিউজ কনফিউশন। রুমা বলছে সি, তীর্থা তো বলে দিয়েছে দুটো উত্তর অলরেডি, পপিও সি বলে দিয়েছে, রাজাও সি বলে দিয়েছে। আচ্ছা এই যে ওয়ান স্টেপ, কে গো ওয়ান স্টেপ, একটু নামটা বলবে, একটু আনমিউট করে, কে যা নাম দিয়েছে আমি তো চিনতেই পারছি না কে। স্যার আসিয়া খাতুন। ও আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি এ বলেছো। আচ্ছা এটা বোঝাবে নাকি, মন্দিরে বোঝাবে? আচ্ছা বলো কি হবে। স্যার এখানে বলেছে যে এই আন্ডারস্ট্যান্ড, এটা তো একটা পজিটিভ ওয়ার্ড, আর এই যে মেক দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য টিচার সেজ, মানে টিচারের ফার্স্ট রেসপন্সিবিলিটি ওটাই হবে যে স্টুডেন্টরা সেটা বুঝতে পারলো কিনা। সেই বেশ, জন্য আমারও মনে তাহলে হচ্ছে যে এটাই হবে। সিটা হলো না কেন সেটা একটু বলো, সিটা না হওয়ার কারণ সেটা একটু বলে দিলে ভালো হতো। তুমি যেটা রিজনটা দিচ্ছ একদম অ্যাপ্রোপ্রিয়েট। দেখো অ্যাকচুয়ালি আমাদের কাজ কি, আমি যেটা পড়াবো সেটাকে বলা হয় টিচিং, আর তুমি যেটা শিখবে সেটাকে বলা হয় লার্নিং। ইফেক্টিভ টিচিং মিনস ইফেক্টিভ লার্নিং। ইফেক্টিভ টিচিং কার জন্য? ফর ইফেক্টিভ লার্নিং, শিখনের জন্য তো শিখন। মানে শিক্ষক মহাশয় শেখাচ্ছেন বলে শিক্ষার্থীরা শিখছে এমনটা নয়, কিন্তু শিক্ষার্থীরা শিখতে চাইছে বলে শিক্ষক মহাশয় শেখাচ্ছেন। ফলে ইফেক্টিভ টিচিং ফর ইফেক্টিভ লার্নিং, মানে টিচার যেটা বলছেন সেটাই তো টিচিং। বা আমরা অন্য কথায় বললে স্যার বলবো স্পিকিং। বলো বলো। হ্যাঁ, ওটাই বলছি যে পুরোপুরি স্টুডেন্টদেরকে পুরোপুরি রিল্যাক্স করা চলবে না তো, কারণ টিচারের সাথে ওকে তো ইন্টারাকশন রাখতে, ওদের সাথে টিচারের সাথে স্টুডেন্টদের মানে পুরো ইন্টারাকশন রাখতে হবে, পুরোপুরি রিল্যাক্স হওয়া চলবে না। বেশ, দেখবে আমরা একদম ঠিক বলেছো। মন্দিরে মিউট করে দাও। আমরা যখন ড্রিল করতাম ছোটবেলায়, সাবধান বিশ্রাম, রিল্যাক্স মানে হচ্ছে বিশ্রাম। তো যখন ড্রিল করা হতো, যখন সাবধান বলতাম সেটা কিন্তু অ্যাক্টিভ, সাবধান বলে দিয়ে মানে আমরা অ্যাক্টিভ হয়ে যেতাম। আর যখন রিল্যাক্সড বলতাম আমরা বিশ্রাম হয়ে যেতাম, লেজি হয়ে যেতাম, এলোমেলো গল্প করতাম, নড়াচড়া করতাম। যখন সাবধান বলতো আবার স্ট্রিক্ট, একদম অ্যাক্টিভলি রেডি হয়ে যেতাম। তো ক্লাসে যখন টিচার পড়াচ্ছেন তখন স্টুডেন্ট যদি বিশ্রাম রিল্যাক্সড হয়ে যায় মানে তো ইনঅ্যাক্টিভ। কিভাবে তোমরা এটাকে সিলেক্ট করলে আমি তো খুঁজে পাচ্ছি না। রিল্যাক্সড মানেই তো ইনঅ্যাক্টিভ, তাকে তো অ্যাক্টিভ থাকতে হবে, সে রিল্যাক্সড হবে কি করে? রিল্যাক্স শব্দটার সাথে লেজি শব্দটা জড়িয়ে আছে। আমরা রিল্যাক্স কখন করি? লেজি হয়ে যায় যখন। যখন লেজি হয়ে যায় তখন তো ব্রেনটা অ্যাক্টিভ থাকবে না আমাদের। কিন্তু ডিউরিং টিচিং লার্নিং প্রসেস স্টুডেন্টকেও অ্যাক্টিভ থাকতে হবে, টিচারকেও অ্যাক্টিভ থাকতে হবে। না টিচার রিল্যাক্স করতে পারবে না স্টুডেন্ট রিল্যাক্স করতে পারবে। এই জন্য টিচারকে চেয়ারে বসতে দেওয়া হয় না বর্তমানে, বহু স্কুলে চেয়ার তুলে নেওয়া হয়েছে। কারণ টিচার ওই চেয়ারে বসে পা দলাবে, বসে থাকবে, হেলান দেবে, ঘুম ধরে যাবে, ঢুলবে, রিল্যাক্স থাকা যাবে না। স্টুডেন্টকেও বলা হচ্ছে যেন অ্যাক্টিভ থাকে, তাকে বিভিন্ন এমন ভাবে পড়াতে হবে, ক্লাসের মধ্যে এমন আলোচনা করতে হবে স্টুডেন্ট যেন অটোমেটিক অ্যাক্টিভ থাকতে বাধ্য হয়। প্রশ্ন করতে হবে, টিএলএম ব্যবহার করতে হবে, বোর্ড ওয়ার্ক করাতে হবে। রিল্যাক্সড এর কোনো গল্প নেই, রিল্যাক্স মিনস ইনঅ্যাক্টিভ। এখন কি বলা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড, বারবার বলছি অ্যাক্টিভ থাকতে হবে। এই রিল্যাক্স শব্দটার জন্য হলো না। রাজা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তীর্থা বুঝতে পেরেছো কেন বাদ দিলাম সি কে? হ্যাঁ স্যার। তানিয়াও বলেছো সি, পপিও বলেছো সি, রুমাও বলেছো সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো সি কেন হলো না। রিল্যাক্স মানে তো ইনঅ্যাক্টিভ। মন্দিরটা খুব সুন্দর বুঝিয়েছো যে রিল্যাক্স থাকা যাবে না, অ্যাক্টিভ থাকতে হবে। তো তাকে তো পার্টিসিপেট করতে হবে টিচিং লার্নিং। রিল্যাক্স হলে, বিশ্রাম নিলে কি করে হবে? টিচারের কাজই হচ্ছে আমি যেটা বোঝাবো তোমরা যেন সেটা বুঝতে পারো। যদি আমি ভালো বোঝাতে পারি সেটাই আমার ক্রেডিট। কখন না, যখন তোমরা ভালো শিখতে পারবে। তাহলে এটাই অ্যাপ্রোপ্রিয়েট। স্যার এখানে অ্যাকচুয়ালি রিল্যাক্স ব্যাপারটা আমার অন্য অর্থে আমার মনে হলো। মানে এটা একদমই ঠিক যে রিল্যাক্স একবারে বলে দিলে তো সে একবারেই ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয়েছিল যে ওরা আরো বেশি করে আগ্রহী করে তোলা, মানে গুলিয়ে ফেলেছিলাম হ্যাঁ 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 ওয়ার্ডটাকে। হ্যাঁ।
রিল্যাক্স মানে স্ট্রেস ফ্রি, যেটা মানে শাসন করা, শৃঙ্খলা সেটা দিয়ে, সেটা তুমি ভাবতে যাচ্ছ না, সেটা না। রিল্যাক্স মানে বিশ্রাম করা। রিল্যাক্সের একটাই ওয়ার্ড, রিল্যাক্স মানে যে লেজি মনে রাখবে, যেটা ইনএক্টিভ স্টেট। ওই সাবধান বিশ্রাম ড্রিলিং আমরা করি না, ওই রিল্যাক্স মানে যখন বিশ্রাম দেওয়া হয় সেটাই রিল্যাক্স করার জন্য, কিন্তু তখন তো আমরা ইনএক্টিভ হয়ে যাই। এই হচ্ছে বিষয়। চলো 10 নম্বর প্রশ্ন দিয়ে আজকে শেষ করবো আমাদের ফার্স্ট সেশনটা। দ্য আইডিয়াল টিচার, সবই টিচারকে নিয়ে আলোচনা করেছে, তার ক্রাইটেরিয়া নিয়ে, কোয়ালিটিস নিয়ে আলোচনা করা হচ্ছে। দ্য আইডিয়াল টিচার কে, এটা আশা করি প্রত্যেকে পারবে। পড়ার দরকার নেই সব অপশন, কোনো থিওরি জানার দরকার নেই, অ্যাট এ গ্ল্যান্স এর উত্তর চলে আসবে। তারপরে গিয়ে আমি পেডাগজি দিয়ে বোঝাবো এটাকে কেন হলো না, কিওয়ার্ড দিয়েও বোঝাবো। আগে উত্তরটা বলে দাও প্রত্যেকে। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, মনে হচ্ছে না কত সোজা প্রশ্ন দিয়ে দিয়েছে। একদম সি ছাড়া কেউ বলবে না। দেখো আমি আগেই বলেছি, পেডাগজিতে সিলেবাস কথাটাই নেগেটিভ কথা, বাদ হলো। আচ্ছা, স্ট্রিক্ট শব্দটা পেডাগজিতে বাদ। ডিসিপ্লিন হতে হবে কিন্তু স্ট্রিক্ট হবে না। এই যে ডিসিপ্লিনের কথা বলেছেন, আমাদের দুটো ডিসিপ্লিন আছে, একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে স্ট্রিক্ট। পেডাগজিতে এই ওপেন ডিসিপ্লিনকে গুরুত্ব দেওয়া হয়, স্ট্রিক্ট ডিসিপ্লিনকে গুরুত্ব দেওয়া হয় না। এখানে অপশনে স্ট্রিক্ট ডিসিপ্লিনের কথা বলেছে, বাদ চলে গেল। এবার দেয়া আছে হেল্পস স্টুডেন্টস ইন লার্নিং আর ইজ এ ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। আইডিয়াল টিচারের গুরুত্ব কি হবে, শিক্ষার্থীকে লার্নিং এ হেল্প করবে, আর বলেছে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হবে। যেহেতু এটা একটা টার্ম হিসেবে ব্যবহার করা হয়, টিচারের অল্টারনেটিভ কিছু সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করা হয়, সেখানে বলা আছে টিচার শুড বি এ ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। এটা হবেন এবং এটা হয়ে তিনি লার্নারকে লার্নিং এ হেল্প করবেন। ঠিক আছে, যে টিচার ফ্রেন্ড, ফিলোসফার বা গাইডের মতো কাজ করবেন, অটোমেটিক তিনি কিন্তু লার্নারকে হেল্প করতে পারবেন। তো ভালো টিচারের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হবেন, তিনি একজন আইডিয়াল টিচার হতে পারবেন। এটা বহু পুরনো কনসেপ্ট, ফিলোসফিক্যাল কনসেপ্ট। আর ফিলোসফি মানে তার মধ্যে একটা কিন্তু ট্রুথনেস রয়েছে, একটা সত্যতা বা সততা রয়েছে, ফলে এটাকে আমরা অ্যাকসেপ্ট করবো। ফ্রেন্ড, ফিলোসফার, গাইড একটা টার্ম হিসেবে ব্যবহার করা হয়, বহু জায়গায় কোটেশনেও ব্যবহার করা হয়। এটা নিয়ে কারো কোনো কনফিউশন হবে না, হয়নি। তো এই মোটামুটি 10টা প্রশ্ন আমরা সলভ করলাম। এবার বলো যে স্যার আজকে কি বিরাট জটিল কিছু ক্লাস করালো, নাকি পেডাগজি জানতে গেলে ইংরেজি সাহিত্য, শেক্সপিয়ার থেকে, মিল্টন থেকে, রোমান্টিক এজ থেকে, ভিক্টোরিয়ান এজ থেকে সবকিছু থিওরি জানতে হবে, তবে কি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে পারবো? কোথায় সেই বাংলার লোকগুলো, ভীতু ইংলিশের লোকগুলো কোথায়? একটু উত্তর দাও তো দেখি, একটু ফিডব্যাক দাও, কি মনে হলো? সত্যি কথা বলতে ইংলিশের এই কোশ্চেনগুলো তো বেশি ইজি, কারণ বাংলাতে এক একটা শব্দ খুব জটিলভাবে দেওয়া থাকে। আমি বাংলা স্টুডেন্ট হয়ে এক একটা ওয়ার্ড বুঝতে পারি না, কিন্তু ইংলিশটা তুলনামূলক অনেক সহজ দেখেছো, বোঝার ক্ষেত্রে। এই কথাটা আমি আগের দিনও কিন্তু অনেকজনকে বলেছিলাম, শুনতে একটু বাজলে স্যার মনে হয় বাড়িয়ে বলছে। আরে বাংলা স্টুডেন্টরাই বেশি সিটেট কোয়ালিফাই করেছে, মন্দিরে বসে রয়েছে সে সিটেট কোয়ালিফাই বাংলা। আমাদের বাংলা স্টুডেন্ট ময়না 2-3 বছর আগের স্টুডেন্ট, সে বাংলার সে দুটো পেপার কোয়ালিফাই করে বসে আছে। তারা কিন্তু বাংলার স্টুডেন্ট, এবং তারা কোয়ালিফাই করার পর এটাই বলেছে যে স্যার আপনি বাংলায় কথা বলছেন কারণ ইংলিশে পুরোটা বোঝান না, আরো সুবিধা হবে তো বুঝতে। বাংলায় যখন পেডাগজি, বাংলার পেডাগজি ক্লাসে দিচ্ছি প্রশ্ন তাদেরকে, বলছে স্যার ইংলিশ টার্মটা পাশে লিখে দেননি কেন, বুঝতে পারছি না ঠিক মতো। বাংলাতেই পেডাগজি জটিল, টার্মগুলো ইংলিশে অনেক বেশি সোজা, ফলে ইংলিশটা কোনোভাবেই জটিল মনে হওয়াটা উচিত নয়। টার্ম ধরে মুখস্থ করতে হবে, তাহলেই তো হয়ে যাবে। কয়েকটা টার্ম মুখস্থ করলেই কাজ হয়ে যাবে, কিছু দরকার নেই কয়েকটা শুধু টার্ম মুখস্থ করা, এটা পজিটিভ এটা নেগেটিভ। দেখো আজকের ক্লাস থেকে আমরা 10-12টা কিন্তু অলরেডি টার্ম পেয়ে গেছি, এগুলোই বারবার রিপিট হবে। এবার এর সাথে কিছু বেসিক ইনফরমেশন আমাদেরকে মনে রাখতে হবে, কিছু তত্ত্বের প্রবক্তা, কিছু সাল, কিছু স্ল্যাব আছে, বয়সের স্ল্যাব, সেগুলো একটু মনে রাখতে হবে আমাদেরকে। কিন্তু ম্যাক্সিমাম পেডাগজির প্রশ্ন কিন্তু এরকম কনসেপচুয়াল প্রশ্ন হবে, ফ্ল্যাট প্রশ্ন দেবে না। কত সালে হয়েছে, কে বলেছেন, কার উক্তি কি, এই ধরনের প্রশ্ন খুব রেয়ারলি আসে। ম্যাক্সিমাম এই যে প্রশ্ন দেওয়া আছে এগুলোকে বলে কনসেপচুয়াল প্রশ্ন, তোমাকে একটা ধারণা উত্তর দিতে হবে, ধারণা ক্লিয়ার, তুমি সুন্দর উত্তর করতে পারবে। যত না বেশি থিওরি পড়বে তার থেকে বেশি কিন্তু প্র্যাকটিস সেট সলভ করতে হবে, এবং আমি সেটাই করাই। প্রতিটা ক্লাসে প্র্যাকটিস সেট থাকে, এছাড়াও প্র্যাকটিস সেটের উপরেও শুধু ক্লাস হয়। কারণ পেডাগজি বুঝতে গেলে থিওরি মুখস্থ করে, নোটস মুখস্থ করে কিছু হবে না, প্র্যাকটিস সেট সলভ করতে হবে। এটাই হচ্ছে পেডাগজির মজা। ফলে যারা হয়তো ভয়ভীতি নিয়ে বসে রয়েছে, ভাবছো সিটের মানে বিরাট ভয়ের ব্যাপার, পারবো না, আয়ত্তের বাইরে, তাদেরকে বলবো নির্ভাবনায় সিটেটে ফর্ম ফিল আপ করুন,
যেটা শিডিউল ডেট 8 তারিখ বলা আছে ফেব্রুয়ারি। এই 3টে মাস যদি প্রচুর পরিশ্রম করতে পারো, রেগুলার যদি একটু চর্চা করতে পারো, তুমি মানে ফার্স্ট অ্যাটেম্পটেই কিন্তু কোয়ালিফাই করতে পারবে। আলটিমেট টেট কিন্তু কোয়ালিফাই করতেই হবে। তুমি যে লেভেলের টিচার হও না কেন, যারা অলরেডি টিচার হয়ে গেছেন ওনাদেরকেও সকলকে টেটে বসতে হবে। আর তোমরা যারা টিচার হওয়ার স্বপ্ন দেখছো তোমাদের কিন্তু টেটটা কোয়ালিফাই করার পরে গিয়ে টিচার হতে পারবে। ফলে টেট ইজ দ্য কি বলবো মানে ম্যান্ডেটরি এখন। এটা রাজ্যের হোক সেন্ট্রাল হোক টেট পাস করে থাকতে হবে। এবার রাজ্যের সাথে সেন্ট্রালে যেহেতু ক্লাস চলছে তাই সিটেটের অগ্রাধিকার দেবো না মানবো না এই নিয়ে দ্বন্দ্ব চলছে, কিন্তু এগুলো সাময়িক। সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা সার্কুলার সেটাই সবাইকে মানতে হবে। দেখা যাবে হয়তো যেমন নেট পাস করলে কলেজের ক্ষেত্রে আটকায় না, আর সেট কারোর কাছে চায় না, নেট থেকেই কলেজে নিয়োগ হয়। খুব রিসেন্টলি হয়তো আমাদের সেট থেকেই দেখা যাবে যে সেখান থেকে বলবে নিয়োগ হবে, যে কোনো একটা পাস করলেই হবে। ফলে আমরা রাস্তাটা খুলে রাখি, পাস করে নিজেকে যোগ্য প্রমাণ করে রাখি। সার্কুলার গভর্নমেন্টের টাইম টু টাইম চেঞ্জ হয়, কখনো বলে এরা বসতে পাবে ওরা বসতে পাবে না, এরা দেবে ওরা দেবে না, এগুলো গভর্নমেন্টের নিয়মের মধ্যে পড়ে, ওগুলোতে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের কাজ পড়ে পরীক্ষা দেওয়া। যারা নতুন স্টুডেন্ট তোমরা আপার প্রাইমারি টেটও দিতে পারবে, নতুন ব্যাচের জন্য বলছি তোমরা সিটেটও দিতে পারবে। সিটেট আপার টেটের তোমরা দুটো পরীক্ষায় দিতে পারবে, দুটোই পরীক্ষা দেবে তোমরা। আমাদের দুটোরই ব্যাচ চলছে, আপার প্রাইমারি ব্যাচে চলছে, আমাদের সিটেটের নতুন ব্যাচ আজ থেকে শুরু হলো। যেটাই খুশি তোমরা এনরোল করো, যেটাই খুশি পড়ো, কিন্তু আমার ফার্স্ট চয়েস কিন্তু বরাবর সেন্ট্রাল টেট। কারণ এর নির্দিষ্ট প্যাটার্ন আছে, পড়িয়ে মজা, পরীক্ষা দিয়ে মজা, এবং টার্মে প্রশ্ন হবে ইংলিশের মধ্যে, খুব সহজে ক্র্যাক করা যাবে। বাংলা টেটে অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন দেয়, জটিল করে দেয়, কনফিউজিং প্রশ্ন দেয়, প্রশ্নে অনেক ঝঞ্ঝাট, প্রতিবার প্রশ্ন ভুল মামলা হয় প্রতিবার হাইকোর্টে একটা করে টেট পরীক্ষার পরে। এবার এসএলএসটি পরীক্ষা হয়েছে, একাধিক প্রশ্নের উত্তর ভুল, অপশনে ভুল, রেকটিফাই করার পরও একাধিক ভুল, আবার কেস হচ্ছে। সেন্ট্রালে কিন্তু এই ঝঞ্ঝাটগুলো নেই, ফ্রেশ অ্যান্ড ফেয়ার। তুমি কোয়ালিটি স্টুডেন্ট, তুমি কোয়ালিটি মার্কস পাবে, তোমার কোয়ালিটি নেই তুমি ডিসকোয়ালিফাই করবে। এখানে কোনো পার্সিয়ালিটি, কোনো রং, কাউকে ধরাধরি এইসব কোনো গল্প নেই। ফ্রেশ পরীক্ষা, একদম পড়লে পাস করতে পারবে, সোজা কথা, এর কোনো দ্বিমত নেই। এর জন্য এটাকে এত প্রেফারেবল আমার কাছে। এবং রিয়ারলি খুব একটা ইনস্টিটিউট আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই যারা সিটেটকে ফোকাস করে। আমি চাই তোমরা সিটেট প্রত্যেকে দাও। সেক্ষেত্রে আমি চাইবো তোমরা আমার কাছে এনরোল করো। এনরোল করতে গিয়ে যদি কোনো ফিনান্সিয়াল প্রবলেম হয় অবশ্যই আমাকে সরাসরি ফোন করবে, সেই জায়গাতে আমি সাপোর্ট করবো অবশ্যই। কিন্তু ভয় পেয়ে সিটেট থেকে দূরে যাবে না, কারণ এটা একটা ভালো কোর্স এবং বছরে দুবার করে হয়। এবছর কোনো কারণে একবার নেওয়া হচ্ছে, নাহলে জেনারেলি বছরে দুবার করেই হয়। ফলে আমার ক্ষেত্রে কোনো কারণে যদি ফার্স্ট অ্যাটেম্পটা গলেও যায় আমি কিন্তু সেকেন্ড একটা চান্স পাবো, যেটা আপার প্রাইমারি ক্ষেত্রে স্কোপ নেই, কত বছর পর হবে তার কোনো নিশ্চয়তা নেই। এই কারণে সিটেটকে হাতছাড়া করতে আমি বারণ করছি। প্রত্যেকে পড়ো, পরীক্ষা দাও, স্যারের দিক থেকে যতটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করার করবে। যা কিছু কনফিউশন, আমি আবার বলছি, ফিজ নিয়ে কোনো কনফিউশন, সময় নিয়ে কোনো কনফিউশন, যা কিছু হবে সরাসরি স্যারকে বলবে। যেহেতু আমাদের 8:30 থেকে আপার প্রাইমারি টেটের ক্লাস থাকে, তাই আমাদের ক্লাসগুলো আমি বলেছি যে শুরুতেই বলেছিলাম যে হয় 7টা থেকে দেবো, সন্ধ্যা 7টা থেকে দেবো, অথবা আমাদের সানডে যে কোনো টাইমে দেওয়া যেতে পারে। সানডে আমাদের দুপুরের দিকটা দেওয়া যাবে না এই কারণে, কারণ দুপুরের দিকে আমাদের ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের ক্লাসগুলো চলে সানডে। সানডে একটা আমাদের মর্নিং শিফটে যে কোনো টাইম দেওয়া যেতে পারে, মোটামুটি ধরো 9টা থেকে 1টা পর্যন্ত যে কোনো টাইম দেওয়া যেতে পারে সানডে, অথবা এভরিডে এই সময়টা 7 PM এর মধ্যে যে কোনো একটা ডে ফিক্স করা যেতে পারে। আমি যেটা ভেবেছি তোমাদের জন্য, যে সানডে একটা আমরা 10টা থেকে রাখতে পারি ক্লাস, 10টা কি 11টা থেকে সকালে। আর একটা সপ্তাহের মাঝামাঝি দিন, সেটা বুধবার বা বৃহস্পতিবার,